আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সো আমাদের আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের টপিক হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ গত ক্লাসে আমরা পড়েছি। আজকে আমাদের টপিক হচ্ছে পুরুষ স্ত্রীবাচক শব্দ, দেন আশ্রিত খণ্ডবাক্য, দেন হচ্ছে বিশেষণের অতিশায়ন, যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি ছোট্ট একটা জায়গা, দেন হচ্ছে বিশেষণের অতিশায়ন, আশ্রিত খণ্ডবাক্য, আর লাস্ট ওয়ান হচ্ছে উচ্চারণ। এই কয়েকটি টপিক নিয়ে আমরা আজকে আমাদের ক্লাস পরিচালনা করব এবং আজকের ক্লাসের মাধ্যমে অ্যাডমিশন শিক্ষার্থী যারা আছেন তাদের বাংলা দ্বিতীয় পত্রের যে অংশটি রয়েছে সেই অংশটি আজকের ক্লাসের মাধ্যমে শেষ হয়ে যাবে। ওকে, সো আর এরপরে হচ্ছে বাংলা প্রথম পত্রের কিছু ক্লাস আপনাদের জন্য হবে, ঠিক আছে? সেগুলো আমরা আলাদা নিব। আর যারা জবের শিক্ষার্থী আছেন তাদের জন্য হচ্ছে এরপরে দু একটা টপিক বাকি থাকবে, যেমন ধ্বনি পরিবর্তন বা এই ধরনের আরো দু একটা টপিক আছে যেগুলো আপনাদের হয় নাই, বাক্য প্রকরণ, সেগুলো আমরা ইনশাল্লাহ নিয়ে নিব, ঠিক আছে? না বাক্য প্রকরণ হয়েছে, ধ্বনি পরিবর্তন হয় নাই, এরকম দু একটা টপিক আমাদের বাকি থাকবে, সেটা আমরা নিয়ে নিব জবের স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য। আচ্ছা, সো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি একটু সবাইকে আগে মেনশন করে নিই, বিকজ সবাই এখনো জয়েন করে নাই। আমি একটু মেনশনটা করে নিই, তাহলে সবাই জয়েন করে ফেলবে। মানে যারা জয়েন করার, লাইভে ক্লাস তো আর সবাই করে না, সো যারা লাইভে ক্লাস করবে তারা মোটামুটি জয়েনটা করে ফেলবে। একটু ওয়েট করি আমরা। সেটা হচ্ছে জবের। ওকে, ফাইন। সো রাইট নাও আমরা আমাদের ক্লাস শেষ করে দিব, শুরু করব, সরি। রাইট নাও আমাদের ক্লাস শুরু করব। আমাকে একটু জানান যে সবাই সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, বিকজ আমি সবাইকে মোটামুটি করে দিচ্ছি। স্যার, আশ্রিত খণ্ডবাক্য দিয়ে জটিল বাক্য কিভাবে হয় এটা বুঝিয়ে দিয়েন স্যার। ভাই, আশ্রিত খণ্ডবাক্য মানেই হচ্ছে জটিল বাক্য, কারণ জটিল বাক্যে দুইটা খণ্ডবাক্য হয়, একটা আশ্রিত খণ্ডবাক্য, একটা প্রধান খণ্ডবাক্য। অন্য কোনো বাক্যে, সরল বাক্যে কখনো খণ্ডবাক্য হয় না, যৌগিক বাক্যেও কখনো খণ্ডবাক্য হয় না। সিম্পল হিসাব। তার মানে আশ্রিত খণ্ডবাক্য আছে মানেই কি, মানে হচ্ছে একটা জটিল বাক্য, শেষ। সিম্পল হিসাব। কথা বুঝতে পারছেন যিনি প্রশ্ন করছেন? আচ্ছা, ওকে। সো আমরা এখন তাহলে কি করব? আমরা এখন তাহলে প্রথমে শুরু করবো হচ্ছে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, যেটা এই অধ্যায়টা আমরা প্রথমে এখন শুরু করব। এক মিনিট একটু লাইনে থাকেন।
ওকে ভাইয়া, কারো বুঝি না কি করব, পড়লেও বেশি বুঝি না কি করব। আচ্ছা আচ্ছা, বুঝেন না এটার প্রবলেম আছে, বুঝেন না এটার প্রবলেম হচ্ছে সলভ, মানে লজিক্যালি জিনিসটা বোঝা। বুঝেন না প্রবলেমের সলভ আছে, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? আচ্ছা আমাকে একটু জানান, আমি আসলে একটু কনফিউজ যে আমার এখানে আমি পার্সোনালি প্রচুর সাউন্ড শুনতে পাচ্ছি বাইরের। এখন আপনারা কি আমার সাউন্ডের পাশাপাশি বাইরের সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান তো। আমি পার্সোনালি প্রচুর সাউন্ড শুনতে পাচ্ছি আমার, মানে আমি ক্লাসে কনসেন্ট্রেট করতে পারতেছি না, টু বি অনেস্ট। আমার এখানে প্রচুর সাউন্ড হচ্ছে। এবার আপনারা আমার এখানে মানে সাউন্ড কেমন শুনতে পাচ্ছেন, বা আমার কথার বাইরের সাউন্ড শোনা যাচ্ছে কিনা? যদি শোনা না যায় তাহলে ক্লাস নির্বিঘ্নে কন্টিনিউ করা যাবে। বাইরের সাউন্ড আসতেছে মাইকের, ক্লাস ক্লিয়ার আছে ভাই। আচ্ছা মাহবুব আলম বলছে ক্লিয়ার আছে। আচ্ছা তেমন না, হালকা আসতেছে। বাইরে মাহফিল চলছে মনে হয়, হ্যাঁ মাহফিল হচ্ছে, আমার এখানে মাহফিল হচ্ছে, এই কারণে হচ্ছে বাইরে প্রচন্ড সাউন্ড হচ্ছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা হালকা শোনা যাচ্ছে, প্রবলেম নাই, ঠিক আছে। প্রবলেম না থাকলে তাহলে আমরা শুরু করি, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আজকে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। আজকে আমাদের যে টপিক পুরুষ স্ত্রীবাচক শব্দ, এই পুরুষ স্ত্রীবাচক শব্দের মধ্যে আমরা আলোচনা শুরু করে দিই। একটা টপিক আমরা পড়েছিলাম ইতিমধ্যে, যেটার নাম ছিল পুরুষ, বাট ওই টপিকটা টোটালি আলাদা ব্যাকরণের, ঠিক আছে। ওটা হচ্ছে আজকের ক্লাসটি করলে কি আগের ক্লাসগুলো করে আসতে হবে? না না না, আজকের ক্লাসগুলো আগের ক্লাস করে আসতে হবে না, আজকেরটার সাথে আগের ক্লাসের কোনো সম্পর্ক নাই। আচ্ছা তাহলে এবার আসেন, আহ আচ্ছা তো এবার আসেন আমরা চলে যাই সরাসরি পুরুষ স্ত্রীবাচক শব্দ যেটা আছে এখানে। বাংলা ভাষায় বহু বিশেষ্যপদ রয়েছে, যার কোনোটি পুরুষবাচক শব্দ বোঝায়, কোনোটি স্ত্রীবাচক শব্দ বোঝায়। এখন এই কোনটা পুরুষবাচক শব্দ কোনটা স্ত্রীবাচক শব্দ, তার মানে দেখেন এখানে দুইটা শব্দ আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে পুরুষবাচক শব্দ, একটা স্ত্রীবাচক শব্দ। তার মানে পুরুষ স্ত্রীবাচক শব্দগুলোকে দুইটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। কি কি? পুরুষ স্ত্রীবাচক শব্দগুলোকে কয়টি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়? দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। একটা হচ্ছে পতি পত্নীবাচক, একটা হচ্ছে কি বলেন তো? পতি পত্নীবাচক। পতি পত্নীবাচক মানে বুঝেন? পতি পত্নীবাচক এটা দ্বারা বোঝাচ্ছে, আচ্ছা পতি পত্নীবাচক দ্বারা বোঝাচ্ছে, পত্নীবাচক দ্বারা বোঝাচ্ছে যাদের মধ্যে বিয়ের সম্পর্ক বিদ্যমান, যেমন মা বাবা, ঠিক আছে, মা বাবা, দেন হচ্ছে চাচা চাচি, নানা নানি, ঠিক আছে, চাচা চাচি, মা বাবা, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, ঠিক আছে, নানা নানি দাদা দাদি, নানা নানি দাদা দাদি, এগুলো সব হচ্ছে কি নানা নানি দাদা দাদি, ফুপা ফুপু, খালা খালু, ঠিক আছে, ভাই ভাবি, এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে পতি পত্নীবাচক শব্দ। এটা হচ্ছে মানে যাদের মধ্যে বিয়ের সম্পর্ক বিদ্যমান। আর আরেকটা আছে যেটা সাধারণ পুরুষ স্ত্রীবাচক শব্দ, ঠিক আছে। একটা হচ্ছে সাধারণ পুরুষ স্ত্রীবাচক শব্দ। এবং সাধারণ পুরুষ স্ত্রীবাচক শব্দটা কি? যেমন মনে করেন শিক্ষক, যেমন মনে করেন শিক্ষক, এখন শিক্ষকের স্ত্রীবাচক কি হবে? শিক্ষকের স্ত্রীবাচক হবে শিক্ষয়িত্রী। শিক্ষকের স্ত্রীবাচক কি হবে? শিক্ষকের স্ত্রীবাচক হবে শিক্ষয়িত্রী, ঠিক আছে। তাহলে শিক্ষক শিক্ষয়িত্রী, ওকে। এরকম যেমন মনে করেন শিক্ষয়িত্রী মানে মহিলা শিক্ষক, তার মানে এই না যে শিক্ষকের বউ হইতে হবে তাকে, কথা বুঝতে পারছেন? তাহলে শিক্ষক শিক্ষয়িত্রী। যদি বলি সেবক সেবিকা, যদি বলি সেবক, ঠিক আছে, তাহলে সেবক সেবিকা, এরকম আর কি, কথা কি বুঝতে পারছেন? তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বলছিলাম যে পুরুষ স্ত্রীবাচক শব্দটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পতিপত্নীবাচক, একটা হচ্ছে সাধারণ পুরুষ স্ত্রীবাচক শব্দ। তবে যদি পুরুষ স্ত্রীবাচক শব্দ কত প্রকার এটা প্রশ্ন না এসে বলে লিঙ্গ কত প্রকার, প্রশ্নে কি বলছে? পুরুষ স্ত্রীবাচক শব্দ কত প্রকার বলে না, বলছে কি, বলছে হচ্ছে লিঙ্গ কত প্রকার, ঠিক আছে। তো লিঙ্গ যদি বলে লিঙ্গ কত প্রকার, তাহলে লিঙ্গ যদি বলে তাহলে দিবেন হচ্ছে চার প্রকার। লিঙ্গ যদি বলে তাহলে দিবেন কয় প্রকার? দিবেন হচ্ছে চার প্রকার। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে দিবেন হচ্ছে আহ এক নম্বর দিবেন হচ্ছে হচ্ছে পুংলিঙ্গ, ঠিক আছে। এক নম্বর কি দিবেন? এক নম্বর দিবেন হচ্ছে পুংলিঙ্গ, ওকে, পুংলিঙ্গ। লিঙ্গ কি? মানে যেটা তারা পুরুষ বোঝায়, ঠিক আছে, যেমন বালক শিক্ষক, ঠিক আছে, ছাত্র, এটা। দুই নম্বর দিবেন হচ্ছে স্ত্রীলিঙ্গ, যেটা দ্বারা মহিলা বোঝায়, যেটা দ্বারা মহিলা বোঝায়, ঠিক আছে, দুইটা দ্বারা। দুই নম্বর দিবেন হচ্ছে যেটা দ্বারা মহিলা বোঝায়। তিন নম্বর দিবেন হচ্ছে উভয় লিঙ্গ। তিন নম্বর দিবেন হচ্ছে কি? উভয় লিঙ্গ, অর্থাৎ যেটা দ্বারা উভয় লিঙ্গ, অর্থাৎ যেটা দ্বারা কি বুঝায়? যেটা দ্বারা মনে করেন যে
মানে পুরুষ মহিলা দুইটার একটাও বুঝায় না, যে কোনোটাই হতে পারে এরকমটা, যে কোনোটাই হতে পারে এরকমটা। মানে আমি কিন্তু ট্রান্সজেন্ডার বা এই ধরনের কিছু বলি নাই, ঠিক আছে, বা হিজড়া সম্পদ এই ধরনের কিছু বলি নাই, যে কোনটাই হতে পারে। মানে কিন্তু আবার আপনারা এখন বর্তমানে তো এই টপিকটা অনেক মানে আলোচিত টপিক, এবার এইরকম কিছু ভাইবা নিয়েন না। ব্যাপারটা হচ্ছে উভয় লিঙ্গ দ্বারা বোঝাচ্ছে যে এমন কোন শব্দ যে শব্দ দ্বারা পুরুষবাচকও হতে পারে স্ত্রীবাচকও হতে পারে। যেমন আমি যদি বলি শিশু, এখন শিশুটা দ্বারা তো আমি এখানে বলতেছি বুঝাচ্ছি না যে এটা কি পুরুষবাচক না স্ত্রীবাচক, আমি এটা দ্বারা বোঝাচ্ছি দুইটাই হতে পারে, ঠিক আছে, শিশু। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, তাহলে এরকম আমি যদি বলি মনে করেন যে শিশু, অথবা মনে করেন আমি যদি বলি যে মানুষ, এখন মানুষ কিন্তু ব্যাপারটা পুরুষবাচক হতে পারে স্ত্রীবাচক হতে পারে। এই এই শব্দগুলোকে আমি কি বলতেছি, উভয় লিঙ্গ বলতেছি, ঠিক আছে। এন্ড 4 নম্বর যেটা সেটা হচ্ছে ক্লিবলিঙ্গ। এন্ড ক্লিবলিঙ্গ মানে কি? ওকে, ক্লিবলিঙ্গ মানে যেটার কোনো প্রাণ নাই, তার মানে প্রাণহীন যে কোনো কিছুই ক্লিবলিঙ্গ। প্রাণহীন যে কোনো কিছুই ক্লিবলিঙ্গ, ঠিক আছে, প্রাণহীন যে কোনো কিছুই কি ক্লিবলিঙ্গ। তার মানে এই যে কলমটা এটাও ক্লিবলিঙ্গ, ঠিক আছে। এই যে বোর্ড, গেঞ্জি, চশমা, জামা কাপড় যা কিছু আছে যার কোনো প্রাণ নেই তার সবকিছুই কি ক্লিবলিঙ্গ। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, ওকে ফাইন। তাহলে স্যার শিক্ষক শিক্ষিকা না? আচ্ছা, শিক্ষক শিক্ষিকা দিতে পারবেন, শিক্ষয়িত্রী দিতে পারবেন, দুইটাই রাইট, কোনো সমস্যা নাই, দুইটাই রাইট, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এবার দেখেন, এবার হচ্ছে আমরা যেটা বলছি সেটা হচ্ছে, তাহলে যদি বলে পুরুষ স্ত্রীবাচক শব্দ কয় প্রকার, তাহলে দুই প্রকার, একটা হচ্ছে পতিপত্নীবাচক, একটা হচ্ছে সাধারণ পুরুষ স্ত্রীবাচক শব্দ। আর যদি বলে যে আর যদি বলে যে লিঙ্গ কত প্রকার, তাহলে লিঙ্গ হচ্ছে লিঙ্গ হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে পুংলিঙ্গ যেটা দ্বারা পুরুষ বুঝাবে, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ যেটা দ্বারা স্ত্রী বুঝাবে, একটা হচ্ছে ক্লীবলিঙ্গ যেটা দ্বারা যে কোনো বস্তু বুঝাবে, আর আরেকটা হচ্ছে উভয় লিঙ্গ যেটা দ্বারা বুঝাবে যে পুরুষ বা স্ত্রী বোঝায় এমন যে কোনো কিছু, ঠিক আছে, এমন যে কোনো শব্দ, ঠিক আছে। এটা যেমন মনে করেন হতে পারে শিশু বা মানুষ, ঠিক আছে, যেমন মনে করেন হতে পারে শিক্ষার্থী, হতে পারে শিক্ষার্থী। এখন শিক্ষার্থী কিন্তু এটা দ্বারা ছাত্র বোঝাচ্ছে, ছাত্রীও বোঝাচ্ছে। এখন ছাত্র ছাত্রী যে কোনোটা যদি বলি তখন স্পেসিফিক হয়ে যাবে এটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ। বাট আমি বলছি শিক্ষার্থী, শিক্ষার্থী পুরুষ হতে পারে স্ত্রীবাচক হতে পারে, সেটা হচ্ছে উভয় লিঙ্গ। দ্যাট মিনস এই শব্দগুলো আমরা কি বলবো, উভয় লিঙ্গ বলবো। কনসেপ্ট ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে পুরুষ স্ত্রীবাচক শব্দ বা লিঙ্গ কত প্রকার সেইটা। এখন কিছু শব্দ আছে যে শব্দগুলোর মানে কিছু এমন কিছু পুরুষবাচক শব্দ আছে যে পুরুষবাচক শব্দগুলোর স্ত্রীবাচক রূপ হয় না। এই শব্দগুলোকে বলা হয় নিত্য পুরুষবাচক শব্দ। নিত্য পুরুষবাচক শব্দ, নিত্য পুরুষবাচক শব্দ। এখন ভালো করে জিনিসটা বুঝেন, এমন কিছু স্ত্রীবাচক পুরুষবাচক শব্দ রয়েছে, এমন কিছু পুরুষবাচক শব্দ রয়েছে যেই পুরুষবাচক শব্দগুলোর কোন স্ত্রীবাচক রূপ হয় না, যেই পুরুষবাচক শব্দগুলোর কোন স্ত্রীবাচক রূপ হয় না। যেমন কি ভাই? যেমন দেখেন এই যে মনে করেন আমি বললাম যোদ্ধা, ঠিক আছে, এখন যোদ্ধা এই শব্দটার তো কোন স্ত্রীবাচক রূপ নাই, আপনি তো বলতে পারবেন না যোদ্ধী, যোদ্ধিকা, ঠিক আছে, বা যোদ্ধানী, এরকম বলতে পারবেন না। তাহলে যোদ্ধা এটা পুরুষবাচক শব্দ। কোনো মহিলা যদি যোদ্ধা হয় তারপরেও তার নাম যোদ্ধাই হবে, ঠিক আছে। ওকে, এরকম কি হতে পারে? যেমন মনে করেন বিচারপতি, যেমন মনে করেন বিচারপতি, তাহলে বিচারপতি যদি মহিলাও হয় তার নাম কিন্তু বিচারপত্নী না, তার নাম কিন্তু পতি, ঠিক আছে। তো বিচারপতি। আমি যদি বলি রাষ্ট্রপতি, ঠিক আছে, তাহলে দেখেন রাষ্ট্রপতি, এই যে রাষ্ট্রপতি বললাম, এখন রাষ্ট্রপতি কিন্তু নাম কি দিবেন? রাষ্ট্রপতি দিবেন, আপনি কিন্তু রাষ্ট্রপত্নী দিবেন না। ওনার নাম কিন্তু কি দিবেন বলেন? রাষ্ট্রপতি দিবেন, রাষ্ট্রপত্নী দিবেন না। কনসেপ্ট ক্লিয়ার? ওকে ফাইন। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে, আচ্ছা তাহলে এবার খেয়াল করেন, তাহলে যোদ্ধা, বিচারপতি, রাষ্ট্রপতি। আচ্ছা, একজন প্রশ্ন করছে স্যার থার্ড জেন্ডার এটা কি ক্লিবলিঙ্গ হবে কিনা? ওকে ভাই, দেখেন এখন এটা এটা হচ্ছে হট টপিক একটা, বাংলাদেশে এখন বর্তমানে চলতেছে হট টপিক, থার্ড জেন্ডার এটা কি হবে। এখন থার্ড জেন্ডার এটা কি হবে, এটা নিয়ে আসলে আমার মতামত প্রথমত এখন এই মুহূর্তে জিরো। দ্বিতীয়ত, প্রথমে এই মুহূর্তে আমার মতামত জিরো। দ্বিতীয়ত, আমি থার্ড জেন্ডার কি হবে এটা আপাতত এখন পর্যন্ত বাংলা একাডেমির বইতে পাই নাই। যেহেতু বাংলা একাডেমির বইতে পাই নাই, সেই জায়গায় আমি আমার মতামত দিব না। তৃতীয়ত, আমার মনে হয় না বিশ্ববিদ্যালয়ে বা বাংলাদেশের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় থার্ড জেন্ডার এটা কোন লিঙ্গ এটা প্রশ্ন আসবে। আমার আমার মনে হয় না। তো সেই জায়গা থেকে আমি আপনাকে বলতে পারি যে এটা নিয়ে এত মাথা ঘামানোর আপাতত দরকার নাই। হ্যাঁ, এটা নিয়ে যদি পুরুষ স্ত্রীবাচক শব্দের নতুন বাংলা ব্যাকরণ বইতে কিছু উল্লেখ করা থাকে তাহলে সেটা আমরা চিন্তা ভাবনা করতে পারি, আপাতত এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ওকে ফাইন। আসেন তাহলে যোদ্ধা, বিচারপতি, রাষ্ট্রপতি, ঠিক আছে, এরকম আর কি হতে পারে? হতে পারে সেনাপতি, ঠিক আছে,
সেনাপতি, অথবা আর কি হতে পারে যোদ্ধা, রাষ্ট্রপতি, বিচারপতি, সেনাপতি। যদি বলি ঢাকি, ঢাকি কি বুঝেন? ঢাকি জিনিসটা কি? ঢাকি জিনিসটা হচ্ছে যিনি ঢাক বাজান, যিনি ঢাক বাজান তাকে কি বলা হয়? তাকে বলা হয় ঢাকি। দেন হচ্ছে কবিরাজ, কবিরাজ যদি মহিলাও হয় তাকেও কিন্তু কি বলে? কবিরাজি বলে, তাকে কিন্তু কবিরাজি, কবিরাজিকা, কবিরাজিনী ইত্যাদি বলে না। আমার কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে ফাইন। হ্যাঁ, বামুন, বামুনও আছে, এরকম আরো কিছু ওয়ার্ড আছে, যেমন বামুন, ঠিক আছে, রাষ্ট্রপতি অনুমতি পেয়ে। তারপর হচ্ছে কাপুরুষ, এই যে কাপুরুষ দেখেন, কাপুরুষ একটা ওয়ার্ড আছে, কাপুরুষ। এখন কাপুরুষ ওয়ার্ডটাকে আমরা যদি ভাঙি, একটু চিন্তা করেন, সব সময় কোনো মহিলাও যদি কাপুরুষ হয়, কখনো শুনছেন তারা বলতে কাপুরুষ? মানে কোনোদিন কোনো মহিলারে বলছে কাপুরুষ? তুই বেটা একটা কাপুরুষ, এটা কোনো মহিলারে বলে না। এটা হচ্ছে মনে করেন কামহিলাও তো আবার হয় না, কাপুরুষের কামহিলাও তো হয় না। সো কাপুরুষ এটা একটা নিত্য পুরুষবাচক শব্দ, ঠিক আছে? তো এরকম দেখেন, এরকম দেখেন, তাহলে এই যে ব্যাপারগুলো, ঠিক আছে। ও ঢাকি বানানটা ভুল লিখছি আমি, হ্যাঁ ঢাকি বানানটা ভুল লিখছি। ঢাকি বানানটা হচ্ছে ঢাকার ঢাক, কয় রস্বীকার, হ্যাঁ ঢাকি। আচ্ছা, তাহলে যোদ্ধা, বিচারপতি, রাষ্ট্রপতি, সেনাপতি, ঢাকি, কবিরাজ, বামুন, কাপুরুষ, ঠিক আছে, বামুন, কাপুরুষ। তারপর হচ্ছে এরকম আর কি কি আছে, যেমন মনে করেন কৃতদার, অকৃতদার, ঠিক আছে, কৃতদার, অকৃতদার। এই যে দেখেন কৃতদার, ঠিক আছে, কৃতদার, কৃতদার মানে হচ্ছে কি? কৃতদার মানে যিনি বিবাহিত করেছেন, যেমন আমি কৃতদার। দেন হচ্ছে অকৃতদার, অকৃতদার মানে কি? অকৃতদার মানে হচ্ছে যারা বিবাহ করেননি। আপনাদের মধ্যে অনেকেই আছে না যারা এখনো বিবাহ করেন নাই, যারা বিবাহ করেন নাই তারা হচ্ছে অকৃতদার, আর যদি বিবাহ করে থাকেন তাহলে সেটা হচ্ছে কৃতদার। তাহলে অকৃতদার। দেন হচ্ছে পুরোহিত, পুরোহিত হচ্ছে কি? পুরোহিত সবসময় হচ্ছে ওই পণ্ডিত যারা আছেন, পণ্ডিত, পণ্ডিত যারা আছেন, ঠিক আছে, ব্রাহ্মণ, পুরোহিত, মন্দিরের যিনি থাকেন পুরোহিত, তিনি হচ্ছেন পুরোহিত। এবং পুরোহিতের সাধারণত কোনো স্ত্রীবাচক শব্দ হয় না, ঠিক আছে, বা পুরোহিত ওই পেশাটা, ওই পেশাটা কোনো স্ত্রীবাচকের, স্ত্রীরা দায়িত্ব পায় না। এরপর হচ্ছে স্ত্রৈণ, স্ত্রৈণ জিনিসটা কি? স্ত্রৈণ জিনিসটার মানে হচ্ছে দেখেন স্ত্রীর বশীভূত। স্ত্রৈণ দ্বারা কিন্তু কোনো পুরুষকে বোঝাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে স্ত্রীর বশীভূত, এটাকে বলা হয় স্ত্রৈণ। যে কোনো মানুষ সে যদি স্ত্রীর বশীভূত হয় তাহলে সেটাকে বলা হচ্ছে স্ত্রৈণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? এবার আসেন, কি বলতেছে? আচ্ছা, তাহলে এখন দেখেন নিত্য পুরুষবাচক শব্দটা কি? নিত্য পুরুষবাচক শব্দটা হচ্ছে, নিত্য পুরুষবাচক শব্দটা হচ্ছে যোদ্ধা, বিচারপতি, রাষ্ট্রপতি, যোদ্ধা, বিচারপতি, রাষ্ট্রপতি, সেনাপতি, ঢাকি, কবিরাজ, বামুন, কাপুরুষ, কৃতদার, অকৃতদার, পুরোহিত, স্ত্রৈণ। এই সবগুলো শব্দ কি শব্দ বলেন? নিত্য পুরুষবাচক শব্দ। এখন এগুলাকে নিয়ে দেখবেন আমার বইয়ে চমৎকার একটা গল্প দেওয়া আছে এরকম, যে বামুন রাষ্ট্রপতির, এই যে বামুন রাষ্ট্রপতির অনুমতি পেয়ে, বামুন রাষ্ট্রপতির অনুমতি পেয়ে কাপুরুষ কবিরাজ, কাপুরুষ কই, কাপুরুষ কবিরাজ, বিচারপতি, সেনাপতি, যোদ্ধা, বিচারপতি, সেনাপতি, যোদ্ধা ও ঢাকিকে ডেকে বললেন, যারা এখনো, যারা এখনো অকৃতদার, পুরোহিতের নির্দেশে তারা কৃতদার হয়ে স্ত্রৈণ হয়ে যাও। দ্যাটস ইট। দেখেন সবগুলা মানে ইয়া চলে আসছে, ঠিক আছে। তো এই কারণে আমার একটা দুঃখ, আপনি এত সময় করে, এত কষ্ট করে ধ্রুব লিখছেন, আপনার এত সময় আর মেধা খরচ করছেন, কিন্তু মার্কেটিং করেন না কেন? এটা লেখার পেছনে আপনার ইনকাম করার ইচ্ছা নাই, তা তো আমরা সবাই জানি, পুরো কমিউনিটি জানে, কিন্তু এই যে মার্কেটিং করেন না, তাহলে লাভটা কি? সঠিক জ্ঞান তো বিকাশ করতে হবে নাকি? আচ্ছা, আচ্ছা, এটা অনেক বড় একটা কোশ্চেন, $1,000,000 কোশ্চেন। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে আলোচনা করি ক্লাসের পরে, এখন আমরা ক্লাসে মনোযোগ দিই। তাহলে নিত্য পুরুষবাচক শব্দ, নিত্য পুরুষবাচক শব্দটা কি এটা আমরা দেখলাম। নিত্য পুরুষবাচক শব্দটা কি এটা আমরা দেখলাম। এবার আসেন নিত্য পুরুষবাচক শব্দের পরে আমরা চলে যাব নিত্য স্ত্রীবাচক শব্দ। অর্থাৎ এতক্ষণ দেখলাম এমন কিছু পুরুষবাচক শব্দ যেটার কোনো স্ত্রীবাচক রূপ হয় না। এখন এরকম ভাবে এমন কিছু স্ত্রীবাচক শব্দ আছে যেটার পুরুষবাচক রূপ হয় না। যেমন মনে করেন অন্তঃসত্ত্বা, মানে প্রেগনেন্ট। এখন প্রেগনেন্ট কি কোনো ছেলে হইতে পারবে? এটা কি সম্ভব? সম্ভব না। তার মানে এটা কি? এটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে এবার আসেন আমরা একটু দেখি, আমরা একটু দেখি নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, নিত্য স্ত্রীবাচক শব্দ তাহলে কি কি আছে দেখি একটু। আচ্ছা, নিত্য স্ত্রীবাচক শব্দ, এটার মধ্যে দেখবেন ছোট্ট একটা গল্প আছে এরকম, যে মানে 2 সতীনের একটা গল্প আছে এরকম, ঠিক আছে, 2 সতীনের একটা গল্প আছে এরকম, যে সধবা, বিধবা বা সতীন যাই হোক না কেন, স্বপত্নী হওয়া সত্ত্বেও তারা একে অপরকে ডাইনি, পেতনি, শাকচুন্নি ও কুলোটা বলে ডাকে।
এদিকে রূপসী সজনী অসূর্য স্পর্শা সমাজের অর্ধাঙ্গিনী হলেও বাইজির মতো অঙ্গন অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়ায় সমাজে অরক্ষণীয় অবস্থায় আছে। এ কারণে ললনার সৎমা অরক্ষণীয়কে রক্ষার জন্য এও বা দায়ী খুঁজতে গেল। এখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ স্ত্রীবাচক শব্দ। কথা বুঝতে পারছেন? এবার যারা চান্স পাবে সবার সাথে একটা আড্ডা হোক। এবার যারা চান্স পাবে তাদেরকে নিয়ে কি করব তোদের কোনো আইডিয়াও নাই, ঠিক আছে? প্রতিটা ভার্সিটিতে আলাদা আলাদা ক্যাম্পেইন করব। জগন্নাথে করব, ঢাবিতে করব, জাহাঙ্গীরনগরে করব, রাজশাহীতে করব, চট্টগ্রামে করব, মানে টপ ক্লাস ইউনিভার্সিটি যেগুলো আছে তার প্রত্যেকটাতে করব, ঠিক আছে? প্রতিটা ইউনিভার্সিটিতে, টপ ক্লাস ইউনিভার্সিটিতে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা আড্ডার করবো, আলাদা আলাদা ভাবে ক্যাম্পেইন করব, ঠিক আছে? এবছর মানে অনেক প্ল্যান আছে, ঠিক আছে? এবং তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, যারা চাকরি প্রার্থী আছেন তারাও, প্লাস হচ্ছে যারা অ্যাডমিশন প্রার্থী আছেন তারাও, দিস ইজ মাই লাস্ট পার্সোনাল ব্যাচ, যারাই যেখানে পড়তেছেন, কেউ অ্যাডমিশনের স্টুডেন্ট এখানে ক্লাস করতেছেন, কেউ জবের ক্লাস করতেছেন, আমি আপাতত এই ব্যাচের পরে আর কোনো জবের ব্যাচও কন্টিনিউ করব না, প্রাইভেট সিঙ্গেল ব্যাচ কন্টিনিউ করব না, এবং আর কোনো অ্যাডমিশনেরও প্রাইভেট সিঙ্গেল ব্যাচ কন্টিনিউ করব না। অর্থাৎ সামনের বছর আমার আর কোনো সিঙ্গেল প্রাইভেট ব্যাচ আসবে না। কথা বুঝতে পারছেন? সো আমরা একটা বড় প্রজেক্ট নিয়ে নামতেছি, যেটার মধ্যে মানে আমরা যে কজন টিচার একত্র হচ্ছি, কেউ কোনো সিঙ্গেল প্রাইভেট ব্যাচ পড়াবো না, সবাই একত্র হয়ে পড়াবো, যা পড়াই যা করি সবাই একত্র হয়ে করবো। তো এই কারণে আপনাদের ব্যাচটাকে নিয়ে খুব ভালো কিছু মানে চিন্তা ভাবনা আছে ফিউচারে। ওকে ফাইন। আচ্ছা এবার দেখেন, এবার আমরা একটু দেখি তাহলে এমন কিছু স্ত্রীবাচক শব্দ, যে স্ত্রীবাচক শব্দগুলো কি হয় না বলেন, যে স্ত্রীবাচক শব্দগুলোর পুরুষবাচক রূপ হয় না। কথা কি বুঝতে পারছেন? যেমন দেখেন, আমি যদি বলি যে সধবা, যেমন মনে করেন সধবা, বিধবা, সধবা, বিধবা, সতীন, সধবা, বিধবা বা সতীন, যাই হোক না কেন একে অপরকে শাকচুন্নি, একে অপরকে কুলোটা, শাকচুন্নি, একে অপরকে ডাইনি, পেতনি, শাকচুন্নি, কুলোটা বলে ডাকে। ওকে, ভালো কথা। একে অপরকে ডাইনি, পেতনি, শাকচুন্নি, শাকচুন্নি পরে দেন। একে অপরকে ডাইনি, ডাইনি, পেতনি, ডাইনি, পেতনি, ঠিক আছে? ডাইনি, পেতনি, শাকচুন্নি ও কুলোটা বলে ডাকে। ডাইনি, পেতনি, শাকচুন্নি ও কুলোটা বলে ডাকে। ওকে, ডাইনি, পেতনি, শাকচুন্নি ও কুলোটা বলে ডাকে। ও শাকচুন্নি ও কুলোটা বলে ডাকে। কুলোটা ও কুলোটা বলে ডাকে। সধবা, বিধবা, সতীন, যাই হোক না কেন একে অপরকে ডাইনি, পেতনি, শাকচুন্নি ও কুলোটা বলে ডাকে। এদিকে রূপসী সজনী, এদিকে রূপসী, রূপসী, দেন হচ্ছে সজনী, অসূর্য স্পর্শা, অসূর্য স্পর্শা, অসূর্য স্পর্শা, এদিকে রূপসী সজনী অসূর্য স্পর্শা সমাজের অর্ধাঙ্গিনী হলেও, সমাজের অর্ধাঙ্গিনী হলেও, অর্ধাঙ্গিনী হলেও, অর্ধাঙ্গিনী হলেও, সমাজের অর্ধাঙ্গিনী হলেও, এদিকে রূপসী সজনী অসূর্য স্পর্শ সমাজের অর্ধাঙ্গিনী হলেও অঙ্গনা অবস্থায় অন্তঃসত্ত্বা হয়। অঙ্গনা, অঙ্গনা সত্তা, অন্তঃসত্ত্বা হওয়ায় অরক্ষণীয় অবস্থায় আছে। অরক্ষণীয়, বাইজি একটা ওয়ার্ড ছিল, বাইজির মতো অন্তঃসত্ত্বা হয়, ঠিক আছে? বাইজি ওয়ার্ডটাও ছিল, তাহলে বাইজি। ওকে, হ্যাঁ, বাইজির মতো অন্তঃসত্ত্বা হওয়ায়, বাইজির মতো অন্তঃসত্ত্বা হওয়ায় অরক্ষণীয় অবস্থায় আছে। এ কারণে ললনাকে বাঁচানোর জন্য ললনার সৎমা এও বা দায়ী খুঁজতে গেল। ললনার সৎমা এও দায়ী খুঁজতে গেল। এও দায়ী খুঁজতে গেল। এও দায়ী খুঁজতে গেল। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো সবই হচ্ছে কি নিত্য স্ত্রীবাচক শব্দ। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই শব্দগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। কনসেপ্টটা কি ক্লিয়ার? আছে, তাহলে দেখেন, তাহলে সধবা, বিধবা, সতীন, ডাইনি, পেতনি, শাকচুন্নি, কুলোটা, রূপসী, সজনী, অসূর্য স্পর্শা, অর্ধাঙ্গিনী, অঙ্গনা, অন্তঃসত্ত্বা, অরক্ষণীয়, বাইজি, ললনা, সৎমা, এও দায়ী, এও দায়ী, এই শব্দগুলোকে কি বলা হয় বলেন? এই শব্দগুলোকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। এই শব্দগুলোকে কি বলা হয়? এই শব্দগুলোকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। কনসেপ্টটা কি ক্লিয়ার? নিত্য স্ত্রীবাচক শব্দ, এই শব্দগুলোকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ।
ফাইন। এই শব্দগুলোকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। সুন্দর একটা গল্প দেওয়া আছে। এখন দেখেন খুব চমৎকার একটা প্রশ্ন দেওয়া আছে আমার বইয়ে, মানে এটা খুব অসাধারণ একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আপনি সাধারণত কোনো বইতে পাবেন না, পাইলেও এটার এক্সাক্ট ব্যাখ্যা আপনি পাবেন না। কোশ্চেনটা হচ্ছে ইসলামী সরকারি মানে ইসলামী ব্যাংক সরকারি অফিসার 2008 এর কোশ্চেন, এবং কোশ্চেনটা ছিল বিধবা শব্দের পুরুষবাচক রূপ কোনটি। কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলছে বিধবা শব্দের পুরুষবাচক রূপ কোনটি। 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 বিধবা শব্দের পুরুষবাচক রূপ কোনটি, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এন্ড হিয়ার ইজ দ্য অপশন, অপশন এ বি সি ডি। এখন দেখেন প্যাচটা কোথায়। বিধবা শব্দের পুরুষবাচক রূপ কোনটি, প্যাচটা হচ্ছে বিধব, বিপত্নিক, সধবা, কোনটি নয়। বিধব, অপশন কি কি ছিল? বিধব, আচ্ছা অপশন ছিল বিধব, আচ্ছা তারপর ছিল বিপত্নিক, বিধব, বিপত্নিক, বিপত্নিক, দেন হচ্ছে সধবা, কোনটি নয়। সধবা, দেন হচ্ছে কোনটি নয়, দেন হচ্ছে কোনটি নয়। আচ্ছা, ভালো করে আপনাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। এই কোশ্চেনের ক্ষেত্রে প্যাচ লাগানোর অনেক কাহিনী আছে। এখন এই প্যাচটা দূর করবেন কিভাবে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। শব্দের মূল উপকরণ ধ্বনি হলে শব্দের একক বা বৃহত্তম একক কেন ধ্বনি হলো না। শব্দের মূল উপকরণ ধ্বনি হলে, একজন প্রশ্ন করছে শব্দের মূল উপকরণ ধ্বনি হলে শব্দের একক বা বৃহত্তম একক কেন ধ্বনি হলো না। আচ্ছা বুঝছি। আরে কেমনে হবে রে ভাই, প্রত্যেকটার মধ্যে তো দুইটা একক আছে, একটা হচ্ছে ক্ষুদ্রতম একক, একটা বৃহত্তম একক। যেমন ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। বৃহত্তম একক কি? বাক্য। বাক্যের ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। বৃহত্তম একক কি? শব্দ। কিন্তু শব্দের ক্ষেত্রে তো একটাই একক। শব্দের ক্ষেত্রে একক কয়টা? একটাই তো। কথা বুঝেন নাই? এ কারণে এটাকে আর বৃহত্তম বা ক্ষুদ্রতম বলা যাবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য হবে না। আচ্ছা যাই হোক, এবার দেখেন এখানে প্যাচটা কোথায়। প্যাচটা হচ্ছে দেখেন বিধবা শব্দের পুরুষবাচক রূপ কোনটি। প্রথম কথা হচ্ছে বিধবা শব্দের পুরুষবাচক রূপ বিধব, এটা হয় না, সেটা আগেই বাদ। ঠিক আছে, এখন তাহলে বিপত্নিকর সধবা, এই দুটোর মধ্যে একটু দেখি। এখন দেখেন আমাকে বলছে বিধবা শব্দের পুরুষবাচক রূপ কোনটি, তার মানে বিধবা শব্দটা কি? বিধবা শব্দটা একটা নিত্য স্ত্রীবাচক শব্দ। কথাটা বুঝছেন? বিধবা শব্দের একটা নিত্য স্ত্রীবাচক শব্দ। এখন নিত্য স্ত্রীবাচক শব্দ মানে কি? আমরা জানি নিত্য স্ত্রীবাচক শব্দের কোনো পুরুষবাচক রূপ হয় না, এবং আমার প্রশ্নের মধ্যে অপশনে কিন্তু কোনোটি নয় আছে। তার মানে 100% এই প্রশ্নের উত্তর ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবেন দাগাবে কোনোটি নয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট দাগাবে কোনোটি নয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে এটা ধরেন 95% স্টুডেন্ট দাগাবে কোনোটি নয়। কেন? কারণ বিধবা শব্দটা একটা নিত্য স্ত্রীবাচক শব্দ, আর নিত্য স্ত্রীবাচক শব্দ মানে পুরুষবাচক রূপ নাই। তো সেই লজিকে কেউ এটা দেখবেই না, দেখবে হচ্ছে কোনোটি নয় আছে, তার মানে কারেক্ট আনসার কোনোটি নয়। কিন্তু প্যাচটা কোথায় দেখেন, বলছে বিধবা শব্দের পুরুষবাচক রূপ। দেখেন বিধবা দ্বারা কারে বোঝায়? বিধবা দ্বারা একটা নারীকে বোঝায়। নারী, বিধবা দ্বারা বোঝায় কাকে? একটা নারীকে, যেই নারীটার মানে স্বামী মারা গেছে, যেই নারীটার কি মারা গেছে? স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে তাকে বলা হয় কি? তাকে বলে বিধবা। এখন আমি যদি এই পরিস্থিতির বা এই সিচুয়েশনের এমন একটা মানে পুরুষকে খুঁজি যে পুরুষের স্ত্রী মারা গেছে, তাহলে তাকে আমি কি বলবো? তাকে আমি বলবো বিপত্নিক। বিপত্নিক দ্বারা একটা পুরুষকে বোঝায়। বিপত্নিক দ্বারা একটা কাকে বোঝায়? পুরুষকে বোঝায়। যেই পুরুষটার স্ত্রী বি হয়েছে মানে চলে গেছে, পত্নী বিগত হয়েছে, অর্থাৎ বি হয়েছে মানে মানে বি হয়েছে অর্থাৎ স্ত্রী মারা গেছে যার, সহজ কথা স্ত্রী মারা গেছে যার, সহজে যদি বলি স্ত্রী মারা গেছে, স্ত্রী মারা গেছে যার, তিনি হচ্ছে কি? তিনি হচ্ছে বিপত্নিক। তাহলে এই প্রশ্নের অপশনের বেসে আমার বেস্ট অ্যান্সার দিতে হবে বিপত্নিক। কিন্তু বিপত্নিক না থাকলে কারেক্ট অ্যান্সার আমি দিতাম কোনটি নয়। কিন্তু এই ক্ষেত্রে আমাকে যেহেতু প্রশ্নে বলছে বিধবা শব্দের পুরুষবাচক রূপ কোনটি, এবং অপশনে আমার পুরুষবাচক রূপটা আছে, ঠিক আছে, তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো যে বিপত্তিক হচ্ছে বেস্ট অ্যান্সার এই প্রশ্নের ক্ষেত্রে। কথা বুঝতে পারছেন? কনসেপ্টটা কি ক্লিয়ার? প্রশ্ন, আচ্ছা এখন এই যে দেখেন একজন প্রশ্ন করছে, আপনি তো বললেন ভাই এগুলোর পুরুষবাচক রূপ হয় না। এই যে দেখেন এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই কিন্তু আপনাকে ঝামেলার তৈরি করবে। এই জন্য এটার উত্তরটা এখানে দিয়েছি। এখন উত্তরটা কি ভালো করে বুঝেন।
ব্যাপারটা হচ্ছে মানে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, ব্যাপারটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দের পুরুষবাচক রূপ হয় না, কথাটা সত্য, কিন্তু তা কোন দিক থেকে এটা বুঝতে হবে, গঠনগত দিক থেকে। এখন গঠনগত দিক থেকে মানে কথাটা তারা কি বুঝাচ্ছেন, ব্যবহারিক দিক থেকে বা অবস্থানগত দিক থেকে কিছু কিছু নিত্য স্ত্রীবাচক শব্দের পুরুষবাচক রূপ হতে পারে। ঠিক আছে, বিধবা শব্দটিও এমন একটি শব্দ। কারণ মনে করেন এর কারণ সাধারণত পুরুষবাচক শব্দের শেষে আ বা ক, দেখেন কি 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 প্রত্যয় যুক্ত হয় সাধারণত পুরুষবাচক শব্দের শেষে। কোন পুরুষবাচক শব্দের শেষে যদি আমরা আ অথবা ক অথবা নি অথবা ইনি, ঠিক আছে, অথবা ইনি ইত্যাদি প্রত্যয় যোগ করলে আমরা কি পাই, এই যে আরো আছে মনে করেন আ ক ইকা নি ইনি, হ্যাঁ এই যে ইকা, ইকাও আছে, ইকা, ঠিক আছে, ইত্যাদি প্রত্যয় যোগ করলে আমরা পাই হচ্ছে স্ত্রীবাচক শব্দ। ইত্যাদি প্রত্যয় যোগ করলে আমরা পাই স্ত্রীবাচক শব্দ, বুঝছেন? যেমন মনে করেন আমি বললাম যে সেবিকা, যেমন মনে করেন আমি বললাম কি, আমি বললাম সেবিকা, তাহলে এই যে আটা আছে, এই আটা যদি বাদ দেন তাহলে কি থাকবে, পুরুষবাচক শব্দ থাকবে না? এবং দেখেন আসলে কিন্তু তা থাকতেছে, সেটা কি, সেটা হচ্ছে সেবক। ঠিক আছে, অথবা দেখেন আমি যদি বলি আমি যদি বলি মনে করেন যে ধরেন মনে মালিনী, তাহলে এবার খেয়াল করেন এই যে বললাম আমি মূল শব্দটা হচ্ছে কি মালিনী, তাহলে মূল শব্দটা যদি মালিনী হয় তাহলে নি প্রত্যয়টা যদি বাদ দেন তাহলে বাকিটা যেটা থাকবে সেটা কি, সেটা পুরুষবাচক শব্দ। তার মানে মালি এই শব্দটা কি হবে, এটা হচ্ছে পুরুষবাচক শব্দ। বুঝছেন না বুঝেন নাই? তার মানে পুরুষবাচক শব্দের শেষে এগুলা যোগ করলে সেটা কি হবে, স্ত্রীবাচক শব্দ। তাহলে স্ত্রীবাচক শব্দ থেকে এগুলো বাদ দিলে সেটা কি হওয়ার কথা, পুরুষবাচক শব্দ। এই যখনই স্ত্রীবাচক শব্দ থেকে এটা বাদ দিলে পুরুষবাচক শব্দ হবে না, সেটাকেই হচ্ছে আমরা বলবো নিত্য স্ত্রীবাচক শব্দ। অর্থাৎ গঠনগত দিক থেকে এটা স্ত্রীবাচক হবে। এবার আমি আপনাকে কিছু উদাহরণ দেখাই, খেয়াল করেন। এই যে যতগুলো ওয়ার্ড দেখছেন প্রত্যেকটা দেখবেন গঠনগত দিক থেকে স্ত্রীবাচক শব্দ। গঠনগত দিক থেকে বললাম কেন, দেখেন ভাই, সধবা আপনি যদি আকার বাদও দেন এটা হবে সধব শব্দ। সধব শব্দের কোনো অর্থ আছে? নাই। আচ্ছা আবার দেখেন বিধবা, আপনি যদি আকার বাদ দেন হবে বিধব। বিধব শব্দের কোনো অর্থ আছে? মানে বিধব দ্বারা কি কোনো পুরুষকে বোঝায়? না। ওকে ফাইন। এবার দেখেন সতীন, এখন আপনি বলেন সতীন দ্বারা কোন স্ত্রীকে বোঝায়? তাহলে সতীন দ্বারা কারে বোঝায়? কোন একটা স্ত্রী, কোন একটা স্ত্রীকে বোঝায় যে স্ত্রীর স্বামী আরেকটা বিয়ে করছে, তাই না? সতীন। এখন এটা দ্বারা সতীনের কি কোনো মনে করেন এই যে ইন প্রত্যয় আছে, এখন লাতে ইন বাদ দিলাম, আমি বললাম তাহলে সৎ। এখন সতীনের স্ত্রীবাচক পুরুষবাচক রূপ কি সৎ? উত্তর হচ্ছে না, তার মানে এটা পুরুষবাচক রূপ নাই। ডাইনি আপনি বলতে পারবেন না ডাইন, পুরুষবাচক রূপ হয় না। পেতনি আপনি বলতে পারবেন না পেতন, দীর্ঘিকার বাদ দিতে পারবেন না, বা বাদ দিলে এটা পুরুষবাচক রূপ হয় না। শাকচুন্নি আপনি বলতে পারবেন না শাকচুন্ন, এটা পুরুষবাচক শব্দ। আমার কথা হচ্ছে বুঝতে পারছেন? এই যে শব্দগুলো দেখতেছি এই শব্দগুলো থেকে যে স্ত্রীবাচক প্রত্যয়গুলো যোগ করলে স্ত্রীবাচক শব্দ হয়, সেগুলো বাদ দিলে গঠনগত দিক থেকে কোনো পুরুষবাচক রূপ হয় না, কিন্তু অবস্থান বা ব্যবহারিক দিকগত দিক থেকে পুরুষবাচক রূপ হতে পারে। কথা বুঝতে পারছেন? ওকে, কি বলছেন ভাইয়া? মায়াবী পুরুষবাচক শব্দ? 100% মায়াবী পুরুষবাচক শব্দ। কেন মায়াবী পুরুষবাচক শব্দ হবে না? আপনি নর্মাল চিন্তা করেন না, নর্মাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন না। মায়াবী, এখন আমি কি মায়াবী দ্বারা যদি স্ত্রীবাচক বুঝাই তাহলে দীর্ঘিকার প্রত্যয়টা বাদ দেন, ওয়ার্ডটা কি থাকে মায়াব। বলেন মায়াব কি পুরুষবাচক শব্দ? তাহলে মায়াবী যদি আপনার মতো স্ত্রীবাচক হয় তাহলে পুরুষবাচক কি মায়াব? না। এই যে প্যাচ, মায়াবী এটাই হচ্ছে স্ত্রীবাচক শব্দ, মায়াবী এটাই হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আর যখন এটাকে আপনি পুরুষবাচক মানে সরি মায়াবী এটা হচ্ছে পুরুষবাচক শব্দ, আর এটাকে যদি স্ত্রীবাচক করতে যান তাহলে কি করতে হবে, ইনি প্রত্যয় যোগ করতে হবে। সো মায়াবিনী এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। কনসেপ্টটা কি ক্লিয়ার? জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, একজন বলছে ভাইয়া মহিশ্বর বানানটা কিভাবে হবে? মহিশ্বর বানানটা যে মহি এটা দিয়ে হবে, মহিশ্বর বানানটা যে মহি এটা দিয়ে হবে। কথা বুঝতে পারছেন? মেয়েদের বলতে হবে মায়াবিনী, মায়াবী বলা যাবে না। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি এটা আমরা বুঝে গেছি। এবার দেখেন পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দ করার কিছু নিয়ম। এখন পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দ করার কিছু নিয়মের ক্ষেত্রে আমার এখানে কয়েকটা নিয়ম দেওয়া আছে। আমি কয়েকটা নিয়ম একটু এই নিয়মগুলো একটু আলোচনা করি। পরীক্ষা আসলে এর ভিতর থেকে আসবে, এর বাইরে থেকে আসবে না। এক নম্বর হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে যদি অক থাকে, অক, তাহলে স্ত্রীবাচক শব্দের শেষে ইকা হয়। অক থাকলে কি হবে, ইকা হবে। ঠিক আছে, যেমন মনে করেন সেবক, ওকে, সেবক এটা কি হবে, এটা হবে সেবিকা, এটা হবে সেবিকা। যদি বলি লেখক,
তাহলে এটা হবে লেখিকা। ওকে, লেখক লেখিকা, সেবক সেবিকা, ঠিক আছে। এরপর দেখেন এরকম হতে পারে শিক্ষক শিক্ষিকা, তারপর লেখা এখন তাহলে সেবক সেবিকা, লেখক লেখিকা, পাঠক পাঠিকা, শিক্ষক শিক্ষিকা, ঠিক আছে। তো এরকম হচ্ছে অক থাকলে কি হবে, ইকা হবে। তবে মনে রাখতে হবে এই অক থাকলে ইকা হয়, এটার কিছু ব্যতিক্রম আছে। যেমন দেখেন আমি যদি বলি চাতক, অক আছে কিন্তু তাই বলে এটা কিন্তু চাতিকা না, এটা হচ্ছে চাতকি, এটা কিন্তু ব্যতিক্রম। তার মানে এটা ইকা না হয় অকি হইছে। এরকম দেখেন আমি যদি বলি নর্তক, এটা কিন্তু নর্তক আছে কিন্তু এটা কিন্তু নর্তিকা না, এটা হচ্ছে নর্তকী। নর্তকী, নর্তক হচ্ছে নর্তকী। ওকে, তাহলে এবার খেয়াল করেন চাতক চাতকী, নর্তক নর্তকী, ঠিক আছে। যুবক, এই যে দেখেন যুবক, তো যুবক কিন্তু যুবিকা না, যুবক হচ্ছে যুবতী, যুবক হচ্ছে কি যুবতী। তো চাতক চাতকী, নর্তক নর্তকী, যুবক যুবতী, ঠিক আছে। তো তারপর হচ্ছে রজক, রজক কিন্তু রজিকা না, রজক হচ্ছে কি, রজকের স্ত্রীবাচক শব্দ হচ্ছে রজকিনী, রজকিনী। তবে অপশনে যদি রজকিনী না থাকে সেক্ষেত্রে আপনি রজকি দিতে পারবেন, সেক্ষেত্রে আপনি রজকি দিতে পারবেন। তবে রজকিনী থাকলে সেটা দেওয়াটাই উত্তম, ঠিক আছে। হ্যাঁ, বালক বালক বালিকা, এই যে দেখেন এটা তো এটার মধ্যে অক থাকলে ইকা হয়, যেমন বালক বালিকা, লেখক লেখিকা, সেবক সেবিকা, তারপর হচ্ছে নায়ক নায়িকা, ঠিক অক থাকলে ইকা হয়, অক থাকলে কি হবে, ইকা হবে। এই যে দেখেন জনক জননী, গুড, এটাও এটাও দেখেন মিলে না। এটা কি হচ্ছে দেখেন এই যে জনক, জনক মানে পিতা, আর জননী মানে মাতা, তাহলে জনক জননী, তাহলে এটা কিন্তু মিলতেছে না। তাহলে এরকম কিছু আছে যেটা অকের ব্যতিক্রম আছে, ঠিক আছে, কিছু আছে অকের ব্যতিক্রম আছে, আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে এটা কিন্তু আমার এখানে সুন্দর করে দেওয়া আছে যে কি কি আছে যেটা ব্যতিক্রম আছে, কি কি আছে যেটা হচ্ছে ব্যতিক্রম আছে, অক থাকলে ইকা হবে। আচ্ছা, এরপর আসেন কথা আছে, অক থাকলে ইকা হবে, এটা তো ঠিক আছে। কিন্তু অনেক সময় অক অক থাকলে সেটা আবার মনে করেন পুরুষ স্ত্রীবাচক না প্রকাশ করে, সেটা হচ্ছে ক্ষুদ্রার্থ প্রকাশ করে। কি প্রকাশ করে, সেটা হচ্ছে ক্ষুদ্রার্থ। যেমন যেমন মনে করেন আমি যদি বলি নাটক, আমি যদি বলি নাটক, তাহলে এই যে নাটকের পরে যে আপনি ইকা প্রত্যয় যুক্ত করবেন, এখন ইকা প্রত্যয় যুক্ত করলে এটা হবে কিন্তু মানে নাটক যোগ ইকা যদি বলি, নাটক যোগ ইকা যদি বলি, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আহ মানে অকা, নাটিকা, এটা হয়ে যাবে কি নাটিকা। এখন ব্যাপারটা কিন্তু এরকম বোঝাচ্ছে যে নাটক একটা পুরুষ আর নাটিকা একটা মহিলা, ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে ব্যাপারটা হচ্ছে নাটিকা দ্বারা কি বোঝায়, নাটিকা দ্বারা বোঝা হচ্ছে ছোট নাটক মানে ক্ষুদ্র। এরকম দেখেন আমি যদি বলি পুস্তক পুস্তিকা, আমি যদি বলি পুস্তক, এখান থেকে হয়ে গেছে কি, এখান থেকে হয়ে গেছে হচ্ছে পুস্তিকা। তাহলে পুস্তক পুস্তিকা, নাটক নাটিকা, পুস্তক পুস্তিকা, লেখক লেখিকা, সেবক সেবিকা, তাহলে অক থাকলে কি হবে, ইকা হবে। বলেন অক থাকলে কি হবে, অক থাকলে হবে হচ্ছে ইকা। কথা বুঝতে পারছেন? তাহলে নাটক নাটিকা, সেবক সেবিকা, সেবক সেবিকা, ঠিক আছে, নাটক নাটিকা, ধর সেবক সেবিকার হিসাব তো আলাদা, নাটক নাটিকা। এরকম আর কি আছে যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্রার্থ বোঝায়, যেমন পুস্তক পুস্তিকা, যেমন গীতি গীতিকা, যেমন মনে করেন গীতি গীতিকা, যেমন মনে করেন কি গীতি গীতিকা। গীতি কি বোঝায় বলেন, গীতি বোঝায় হচ্ছে গীতিকা, ঠিক আছে, গীতি গীতিকা। এরকম মনে করেন যে পুস্তক পুস্তিকা, গীতি গীতিকা, একাঙ্ক একাঙ্কিকা। হ্যালো, হ্যাঁ ক্লাস নিচ্ছি, আধা ঘন্টা 40 মিনিট। আচ্ছা, একাঙ্ক একাঙ্কিকা, খেয়াল করেন দেখেন, একাঙ্ক একাঙ্কিকা, পুস্তক পুস্তিকা, গীতি গীতিকা, মালা মালিকা, ওকে, মালা মালা মালিকা, এগুলো দ্বারা কিন্তু আসলে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ বোঝাচ্ছে না, এগুলো দ্বারা বোঝাচ্ছে ছোট বা সংক্ষিপ্ত, মানে কিছু বোঝাচ্ছে, অর্থাৎ ক্ষুদ্র অর্থ বোঝাচ্ছে। এগুলো দ্বারা কি বোঝাচ্ছে বলেন, এগুলো দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ক্ষুদ্র অর্থ। এগুলো দ্বারা কি বোঝাচ্ছে, এগুলো দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ক্ষুদ্র অর্থ। কনসেপ্টটা কি ক্লিয়ার? ফাইন, তাহলে আশা করি এই পর্যন্ত আপনারা বুঝছেন, এই পর্যন্ত আপনারা বুঝছেন। তাহলে এই পর্যন্ত আপনারা যদি বুঝে থাকেন তাহলে 1 নম্বর নিয়ম যেটা ছিল আমাদের সেটা আমাদের ক্লিয়ার, সেটা হচ্ছে অক থাকলে কি হবে, সেটা হচ্ছে অক থাকলে হবে ইকা। এরপর দেখেন পুরুষবাচক শব্দের শেষে যদি, পুরুষবাচক শব্দের শেষে যদি 2 নম্বর নিয়ম, শব্দের শেষে যদি রস্যই থাকে তাহলে স্ত্রীবাচক শব্দের শেষে হবে রস্যের পরিবর্তে নয় রস্যি, মানে পুরুষবাচক শব্দের শেষে রস্যিকা থাকলে স্ত্রীবাচক শব্দের শেষে কি হবে,
স্ত্রীবাচক সদস্য হচ্ছে 9 রশ্মি যুক্ত হবে। আর পুরুষবাচক সদস্য যদি দীর্ঘিকার থাকে, স্ত্রীবাচক সদস্য হচ্ছে 9 দীর্ঘিকার হবে, তবে আগের দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যাবে। যেমন কি, যেমন দেখেন আমি যদি বলি শিকারী, কথাটা বুঝেন, আমি যদি বলি শিকারী, তাহলে এই যে শিকারী, এই শিকারী জিনিসটা হচ্ছে, সরি এটা 9 রস্বীকার না, এটা 9 দীর্ঘিকার কেন দিছি, হ্যাঁ এটা 9 রস্বীকার হবে। আর আগের দীর্ঘিকারটা হচ্ছে 9 রস্বীকার, ও সরি এটা দীর্ঘিকার দিছি না, ঠিকই তো আছে। হ্যাঁ, শিকারী বানানটা হচ্ছে রস্বীকার, তাহলে শিকারী বানানটা যদি রস্বীকার হয়, তাহলে এখন শিকারী বানানোর ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দ কি হবে, এই যে রস্বীকার আছে, তাহলে রস্বীকার যেহেতু আছে, তাহলে এটা লাস্টে কি হবে, লাস্টে 9 রস্বীকার যুক্ত হবে, তার মানে এটা কি হবে, শিকারিনী, দ্যাটস ইট, শিকারিনী। কনসেপ্টটা কি ক্লিয়ার? ঠিক আছে, শিকারী, শিকারিনী। এরকম স্ত্রীবাচক শব্দ, পুরুষবাচক সদস্য যদি রস্বীকার থাকে, এরকম স্ত্রীবাচক সদস্য কি হবে, যেমন দেখেন আমরা কয়েকটা উদাহরণ দেখি একটু। যেমন দেখেন মেধাবী, যদি বলি মেধাবী, খেয়াল করেন ভাই, তাহলে মেধাবী দীর্ঘিকার আছে, এখন দীর্ঘিকার থাকলে কি হবে, মেধাবিনী। এই দীর্ঘিকারটা আগের দীর্ঘিকারটা হয়ে যাবে রস্বীকার, আর দীর্ঘিকার থাকার কারণে 9 দীর্ঘিকার যুক্ত হবে, দীর্ঘিকার থাকার কারণে 9 দীর্ঘিকার যুক্ত হয়েছে, আর আগের দীর্ঘিকারটা কি হয়ে গেছে, রস্বীকার হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে মেধাবী, মেধাবিনী। ঠিক আছে, এরকম আর কি হতে পারে, যেমন মনে করেন ভিখারি, তো ভিখারি, ভিখারিনী, মেধাবী, মেধাবিনী। ঠিক আছে, এরকম মনে করেন, এরকম মনে করেন যে মায়াবী, মায়াবিনী। ঠিক আছে, মায়াবী, মায়াবিনী। যোগী, যোগিনী, যোগী, যোগিনী। এই যে দেখেন যোগী, যোগী বানানটা কি এরকম, যোগী মানে যিনি হচ্ছে যোগ ব্যায়াম করেন, যোগী। আর এটার স্ত্রীবাচক রূপটা হচ্ছে যোগিনী, যোগিনী। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, একজন প্রশ্ন করছে স্যার একাঙ্ক, একাঙ্কিকা এটার মানে কি? আপনারা সিরাজউদ্দৌলা নাটক পড়ছেন না? সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে আপনারা পড়ছেন না যে একটা অঙ্ক, মনে করেন যে প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, চতুর্থ অঙ্ক, মানে নাটকের প্লট, ওই প্লট গুলোকে বলা হয় কি অঙ্ক। আর ওই প্লটের বিভিন্ন যে দৃশ্য, এগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হচ্ছে একাঙ্কি, মানে একাঙ্ক। ঠিক আছে, বা মনে করেন একটা অঙ্ক, দুইটা অঙ্ক, তিনটা অঙ্ক, মানে একটা দৃশ্যের মধ্যে, একটা প্লটের মধ্যে কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র দৃশ্য। যেমন মনে করেন আমি আপনাকে সিম্পল ভাবে বুঝাই, মনে করেন একটা, মানে মনে করেন একটা নাটক দেখতেছেন আপনি, এখন নাটকের একটা সিনের মধ্যে একটা, মানে নাটকের 2 মিনিটের একটা সিন আছে, যে সিনটা হচ্ছে ড্রয়িং রুমের মধ্যে সবার কথোপকথন। তো ড্রয়িং রুমের মধ্যে সবার কথোপকথন, এটা হচ্ছে নাটকের একটা প্লট, দৃশ্য। এখন এই দৃশ্যের মধ্যে একবার দেখবেন ক্যামেরার ফোকাসটা দিচ্ছে দরজার দিকে, দরজা দিয়ে বাবা আসতেছে। আরেকবার দেখবেন ক্যামেরার ফোকাসটা দিচ্ছে মায়ের দিকে, মা ডাইনিং টেবিলে রান্না বাড়ার, মানে রান্নার সবকিছু ঠিক করতেছে, খাবার দাবার সবকিছু ঠিক করতেছে। একবার দেখবেন ঘরের দিকে মানে ক্যামেরা দিচ্ছে, সেখান থেকে মানে ছেলে আসতেছে কাজ সেরে, ঠিক আছে, খাওয়ার জন্য আসতেছে। তাহলে এই যে দৃশ্য কিন্তু একটা, সেটা হচ্ছে ডাইনিং রুমের দৃশ্য। সেই ডাইনিং রুমের দৃশ্যটার মধ্যে কি হচ্ছে, বারবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে, ওগুলো হচ্ছে কি ছোট ছোট আলাদা আলাদা খন্ড দৃশ্য, সেটা হচ্ছে একাঙ্কিকা। কনসেপ্ট কি ক্লিয়ার? ওকে ফাইন। তাইলে রস্বই থাকলে কি হবে, 9 রস্বীকার, মানে 9 রস্বীকার যুক্ত হবে, আর দীর্ঘিকার থাকলে 9 দীর্ঘিকার হবে, তবে আগের দীর্ঘিকারটা কি হয়ে যাবে, আগের দীর্ঘিকারটা হচ্ছে রস্বীকার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তবে এখানে মনে রাখতে হবে, 9 রস্বীকার বা 9 দীর্ঘিকার যুক্ত হলে সবসময় যে সেটা স্ত্রীবাচকতা বোঝায় তা না। অনেক সময় সেটা কিন্তু কি বোঝায়, অবজ্ঞার্থ বোঝায়। এটা পরীক্ষা অনেকবার আসে পরীক্ষায়। সেটা হচ্ছে মানে নি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? নি প্রত্যয় যুক্ত হলে সবসময় যে স্ত্রীবাচক বোঝায় তা না। অনেক সময় সেটা কি বোঝায়, অনেক সময় সেটা হচ্ছে অবজ্ঞার্থ বোঝায়। কি বোঝায় ভাই? অনেক সময় সেটা হচ্ছে অবজ্ঞার্থ বোঝায়। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমি কেমনে বুঝবো এটা অবজ্ঞার্থ? চলেন আমি একটা উদাহরণ দিই। যেমন আপনারা ছোটবেলা মনে আছে মিনা গার্ডেন দেখছিলেন? মানে মিনা গার্ডেন আমরা টুকটাক সবাই দেখছি, মিনা গার্ডেন দেখিনি এমন স্টুডেন্ট খুব কম পাওয়া যাবে। তো মিনা গার্ডেন যখন আপনি দেখছেন, মিনা গার্ডেনের মধ্যে মনে আছে একটা দোকানদার ছিল, হ্যাঁ, ওই দোকানদারে কি করতো, নাক চক্কা টাকলা। তো ওই দোকানদার কি করতো, দোকানদার খালি মিনার বাপরে যায় কইতো, মাইয়া মানুষের এত পড়ালেখা কইরা কি হইব, মাইয়া মানুষে ডাক্তার নি বানাইবা, মাস্টার নি বানাইবা তোমার মাইয়ারে। এই যে মাস্টার নি বানাইবা, ডাক্তার নি বানাইবা, এই যে নি বলে কি হচ্ছে, একটা পিঞ্চ মারতেছে, একটা গুতা দিচ্ছে, মানে তোমার মাইয়ারে কি মাস্টার নি বানাইবা, ডাক্তার নি বানাইবা। এই যে ডাক্তার নি, মাস্টার নি, এটাতে কিন্তু ডাক্তার, মহিলা ডাক্তার বা মহিলা মাস্টার বুঝাচ্ছে না, এটা হচ্ছে অবজ্ঞা করে বলতেছে মাস্টার নি, ঠিক আছে, ডাক্তার নি। বা মনে করেন আপনাদের ফ্রেন্ডদের মধ্যে মনে করেন যে একটা গ্রুপ টিচার ঠিক করে দিল, টিচার বললো যে আগামী কালকে তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করো, তবে গ্রুপ লিডার তোমাদের এই মেয়েটা সিলেক্ট করে দিয়েছে স্যার,
এম এর কাছে তোমরা সবাই হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করবা। তো আপনারা সবাই রাতের মধ্যে অ্যাসাইনমেন্ট সব সাবমিট করে হচ্ছে ওর কাছে মেইল করে পাঠায় রাখছেন মেইল রাত্রেবেলা ওর কাজ রেডি করে রাখার কথা। পরের দিন সকালবেলা 10টার সময় আপনাদের একসাথে মিট করার কথা। এখন পরের দিন সকালবেলা কিসের 10টা 11টা 12টা বেজে গেছে, এক ঘন্টা পর হচ্ছে সাবমিট করতে হবে, 12টা বেজে গেছে, ওই মেয়ে ফোনই ধরে না, মানে যার কাছে আপনারা পাঠাইছেন রাত্রেবেলা। এখন মানে 12টার পর আপনারা সিদ্ধান্ত দিচ্ছেন যে নতুন করে আবার করতে বসবেন, কি আর করেন, ফোন ধরতেছে না। তো ইন দা মিন টাইম আপনারা সব রেডি করতেছেন, ইন দা মিন টাইম সেই ক্লাস ক্যাপ্টেন আসার পরে এখন দেখবেন আপনাদের মধ্যে থেকে কেউ একজন দেখবেন পিঞ্চ মেরে বলে দিচ্ছে জমিদার নিয়ে আইছে এতক্ষণে। তাহলে এই যে জমিদার নি এই কথাটা বলে কিন্তু তাকে আসলে এটা বোঝাচ্ছে না যে সে জমিদারের ঘরের মেয়ে, এখানে এটা বলে তাকে হচ্ছে পিঞ্চ করা হচ্ছে। তো যেটা দিয়ে পিঞ্চ করা হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মানে একটু খোঁচা মারা হয়, অবজ্ঞা করা হয়, সেটা কি, সেটা হচ্ছে অবজ্ঞার্থে বোঝাচ্ছে। ঠিক আছে, যেমন ডাক্তার নি, মাস্টার নি, জমিদার নি, ডাক্তার নি, দারোগা নি ইত্যাদি। কথা বুঝতে পারছেন? আবার সবসময় এটা মনে রাখতে হবে যে নি প্রত্যয় যুক্ত হলে সবসময় যে সেটা ডাক্তারনি মাস্টারনি এগুলো কি, এগুলো হচ্ছে অবজ্ঞার্থে। ঠিক আছে, মাস্টারনি, জমিদারনি, দারোগানি, ঠিক আছে, জমিদারনি, দারোগানি, ঠিক আছে, এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে এই অবজ্ঞার্থ স্ত্রীবাচক শব্দ। এখন এই ক্ষেত্রে আমার মনে রাখতে হবে নি প্রত্যয় যুক্ত হলে সবসময় অবজ্ঞার্থ বোঝায় না, কখনো কখনো সাধারণ অর্থও বোঝায়, কখনো কখনো সাধারণ অর্থও বোঝায়। যেমন মালা মালিনী, যেমন কি, যেমন মনে করেন মালা মালিনী। এখন দেখেন যেমন মনে করেন মালি মালিনী, বা মনে করেন এই যে আমি যদি বলি যেমন মনে করেন এই যে মালি মালিনী, অথবা মনে করেন জেলে জেলেনি, এই যে খেয়াল করেন জেলে, এখন জেলে কি হচ্ছে, জেলে হচ্ছে জেলেনি, তাহলে জেলে জেলেনি, মাতুল মাতুলানি, ঠিক আছে, তারপর হচ্ছে মনে করেন চামার চামারনি, কামার কামারনি, ঠিক আছে, চামার চামারনি, কামার কামারনি, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে নি প্রত্যয় যুক্ত হয়েছে ঠিকই, বাট এগুলো হচ্ছে সাধারণ অর্থে। এগুলো সব কি অর্থে, এগুলো সব হচ্ছে সাধারণ অর্থে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে নি প্রত্যয় যুক্ত হইলে আমি কখন বুঝবো এটা অবজ্ঞার্থ, আর নি প্রত্যয় যুক্ত হইলে আমি কখন বুঝবো এটা সাধারণ অর্থ? এটা আমার বুঝার উপায়টা কি? ওকে, বুঝার উপায়টা হচ্ছে এটা, মনে রাখবেন উঁচু জাতের সাথে, উঁচু জাত, উঁচু শ্রেণী, এদের সাথে যদি নি প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে অবজ্ঞার্থ বুঝায়, আর নিচু জাতের সাথে যদি নি প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে সাধারণ অর্থ বুঝায়। আপনি খেয়াল করে দেখেন, ডাক্তার, মাস্টার, জমিদার, দারোগা সব উঁচু জাত, তো উঁচু জাতের সাথে নি প্রত্যয় যুক্ত করতে সেটা হচ্ছে অবজ্ঞার্থ। কিন্তু দেখেন জেলে, কামার, কুমার, চামার এগুলো সব কি নিচু জাত, তো নিচু জাতের সাথে যদি আপনি নি প্রত্যয় যুক্ত করেন সেটা হচ্ছে সাধারণ অর্থ। কনসেপ্ট কি ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। এরপর হচ্ছে আনি প্রত্যয় গঠিত স্ত্রীবাচক শব্দ। আনি প্রত্যয় গঠিত স্ত্রীবাচক শব্দটা কি? এতক্ষণ দেখলাম নি, এবার দেখেন, এতক্ষণ দেখলাম নি, এবার দেখেন আনি প্রত্যয় গঠিত স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, আনি প্রত্যয় গঠিত স্ত্রীবাচক শব্দটা কি? আনি প্রত্যয় গঠিত স্ত্রীবাচক শব্দটা হচ্ছে ওকে ফাইন, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা আলোচনাটা ক্লিয়ার করলাম। ভাইয়া আমরা তো অনেক সময় কেউ ভুল কিছু করলেও খোটা দেই যে চামারনি, চামারনি দিয়ে, ভাইয়া চামারনি দিয়ে ভুল করলে খোটা দেই, চামারনি দিয়ে ভুল করলে তো খোটা দেই আমি, আহ যেমন চামারনি,
না, এটা আসলে মানে ব্যাপারটা হচ্ছে আপনি যেটা চামারনি যেটা বলছেন সেটা তো তারা অবজ্ঞা করে বলেন নাই। ঠিক আছে, সেটা তো তারা অবজ্ঞা করে বলেন নাই। এটা হচ্ছে অবজ্ঞা করে বলে কোনটা, যেটা মনে করেন যে মানে তুমি কি জমিদার নিয়ে হয়ে গেছো নাকি, মানে আলটিমেটলি সে জমিদার না, তাকে অবজ্ঞা করে বলতেছেন, ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝেন নাই? ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর দেখেন, এরপর হচ্ছে যেটা বলতেছিলাম আমরা, তাহলে আনি প্রত্যয় যৌগিক দৃষ্টিবাচক শব্দ আমরা নিয়ে দেখছি। এবার দেখেন আনি, আনি দিয়ে কি হতে পারে, যেমন মনে করেন আমি যদি বলি মাতুল মাতুলানি, ঠিক আছে, তাহলে মাতুল মানে মামা আর মাতুলানি মানে মামি, ঠিক আছে, তাহলে মাতুল মাতুলানি, মেথর মেথরানি, চাকর চাকরানি, এগুলো হচ্ছে কিন্তু কি, এগুলো হচ্ছে আনি প্রত্যয় যৌগিক গঠিত স্ত্রীবাচক শব্দ। তবে আনি প্রত্যয় যৌগিক গঠিত স্ত্রীবাচক শব্দ মাঝে মাঝে অর্থের পরিবর্তন করে, সেটা পরীক্ষা আসে। যেমন যেমন মনে করেন অরণ্য, এখন অরণ্য এটা হয়ে গেছে হচ্ছে অরণ্যানী, অরণ্য হয়ে গেছে কি, অরণ্য হয়ে গেছে অরণ্যানী। এখন অরণ্যানী মানে কিন্তু এরকম না যে অরণ্য মানে পুরুষ আর অরণ্যানী মানে কি, অরণ্যানী মানে স্ত্রী, ব্যাপারটা কিন্তু এরকম না। অরণ্যানী দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় হচ্ছে বৃহৎ অর্থ। অরণ্যানী দ্বারা কি বোঝায়, বৃহৎ। অরণ্যানী দ্বারা কি বোঝাচ্ছে, অরণ্যানী দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বৃহদার্থ। অরণ্যানী দ্বারা কি বোঝাচ্ছে, বৃহদার্থ। কনসেপ্টটা কি ক্লিয়ার? অরণ্যানী এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বৃহদার্থ। অরণ্যানী এটা দ্বারা বোঝাচ্ছে কি, বৃহদার্থ। এরকম আমি যদি বলি, দেখেন হিম, আমি যদি বলি হিম, এখন হিমের সাথে যদি এটা হয়ে যায় হিমানি, হিমটা যদি কি হয়ে যায় বলেন হিমানি, তাহলে হিমানিটা কি, হিমানিটা হচ্ছে মনে করেন যে বরফ খণ্ড, তার মানে এটা হচ্ছে ভিন্ন অর্থ প্রকাশ করে। ঠিক আছে, হিম মানে ঠান্ডা বাতাস, হিমানি মানে বরফ খণ্ড, মানে একদম পুরো অন্য একটা অর্থ প্রকাশ করে, তার মানে অন্য অর্থ। ঠিক আছে, এটা হচ্ছে অন্য অর্থ বা ভিন্নার্থ, অন্য অর্থ বা ভিন্নার্থ। ঠিক আছে, ভিন্নার্থ প্রকাশ করে, তার মানে অরণ্য অরণ্যানী হিম হিমানি এগুলো সব কি আনি প্রত্যয় যৌগিক গঠিত স্ত্রীবাচক শব্দ। কনসেপ্ট কি ক্লিয়ার? বন বনানী এটাও কিন্তু কি বৃহদার্থ প্রকাশ করে, বন বনানী এটাও বৃহদার্থ প্রকাশ করে। কনসেপ্ট কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আনি গেল, আনি গেল, ইনি গেল, নি গেল। ঠিক আছে, এরপর হচ্ছে ইনি প্রত্যয় যৌগিক গঠিত স্ত্রীবাচক শব্দ। কি আছে, ইনি, ইনি প্রত্যয় যৌগিক গঠিত স্ত্রীবাচক শব্দ। যেমন কি, যেমন মনে করেন আমি যদি বলি গোয়ালা, এখন চিন্তা করেন গোয়ালা এটাকে যদি আমি মানে স্ত্রীবাচক করি তাহলে এটা কি হবে, এটা হবে গোয়ালিনী। গোয়ালা কি হবে, গোয়ালা হবে গোয়ালিনী। কনসেপ্টটা কি ক্লিয়ার? বাঘ কি হবে, বাঘ, বাঘ হবে বাঘিনী। কাঙ্গাল কি হবে, কাঙ্গালিনী। ঠিক আছে, তাহলে কাঙ্গাল কাঙ্গালিনী, বাঘ বাঘিনী, গোয়ালা গোয়ালিনী। কনসেপ্টটা কি ক্লিয়ার? কুহক কুহকিনী, এরকম মানে ইনি প্রত্যয় যুক্ত হচ্ছে। এগুলোর মধ্যে কি হচ্ছে, এগুলোর মধ্যে হচ্ছে ইনি প্রত্যয় যুক্ত হচ্ছে। এই পর্যন্ত ক্লিয়ার? 5 নম্বর পর্যন্ত বইয়ের মধ্যে নিয়মগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে, এই 5টা, এরপরে হচ্ছে দেখবেন দেওয়া আছে 6 নম্বরে বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ। বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ। এখন এই যে বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ, এর ব্যাপারটা একটু বুঝেন। বিশেষ নিয়ম মানে কি, মানে ডিরেক্টলি যে পুরুষ স্ত্রীবাচক শব্দের নিয়মগুলো আছে এই নিয়মগুলো তারা মানবে না। আমার কথাটা বুঝেন? বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দটা কি, অর্থাৎ ডিরেক্টলি যে নিয়মগুলো আছে সেটা তারা মানবে না। আমার কথা বুঝতে পারছেন? এটা তারা মানবে না, ডিরেক্টলি যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো তারা মানবে না। এটা হচ্ছে কি বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ। এখন দেখেন এরকম বিশিষ্ট বিষয় গঠিত স্ত্রীবাচক শব্দ যেগুলো আছে এগুলো নিয়ে আমার একটা গল্প তৈরি করা আছে। গল্পটা কি, গল্পটা হচ্ছে দেখবেন এরকম যে আহ গল্পটা হচ্ছে এরকম দেখবেন যে শ্রীমতীর নারী বান্ধবী তার দেবরজাকে রানীর নিকট এনে বলল, সম্রাজ্ঞী তারা সম্প্রতি স্বামী স্ত্রী হয়েছে। রানী নেত্রী স্টাইলে কর্ত্রীকে বলল, যাও নতুন প্রতিপত্নীর জন্য রূপবতী গুণবতী বুদ্ধিমতী এবং সতী একজন ধাত্রীর ব্যবস্থা করো। কর্ত্রী শ্রোত্রীদের মধ্যে হতে সভানেত্রীর শ্বশ্রু গরীয়সী শিক্ষয়িত্রীকে যুবতীর জন্য নির্বাচন করলো। এখানে যতগুলো শব্দ আছে সব কি, সব হচ্ছে নিত্য স্ত্রীবাচক, সরি, সব হচ্ছে বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ। কথা কি বুঝতে পারছেন? আপনার কাজ কিন্তু আমার মতো করে ঠাডা মুখস্থ করা না, আপনার কাজ 2-4 বার রিডিং পড়া। কারণ এখান থেকে প্রশ্ন কখনো এরকম আসবে না যে নিত্য স্ত্রীবাচক শব্দগুলো কি কি আছে লিখো, অথবা বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দগুলো কি কি আছে লিখো। পরীক্ষা প্রশ্ন আসবে নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ বা নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত পুরুষবাচক শব্দ। আমি কি বুঝতে পারছি? ক্লাসে কনসেন্ট্রেট দিতে পারতেছি না, বুঝছেন? মানে আপনারা এখান থেকে সাউন্ড কম পাচ্ছেন, কিন্তু আমি তো মনে করেন যে আপনাদেরকে বলতেছি এর মধ্যে কানে শুনতেছি আরেকটা, মানে কি একটা অবস্থা। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে এটা। এরপর দেখেন এরপর হচ্ছে 7 নম্বর পয়েন্ট হচ্ছে ভিন্ন শব্দযোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। এটার পয়েন্ট একটু বলি। ভিন্ন শব্দযোগে গঠিত স্ত্রীবাচক শব্দ, ভিন্ন শব্দ,
ভিন্ন শব্দ যোগে গঠিত স্ত্রীবাচক শব্দগুলো কি কি আছে? যে সকল স্ত্রীবাচক শব্দগুলো হচ্ছে মনে করেন যে ওই যে আ, ইকা, ইনি এগুলা দিয়ে হবে না, একদম শব্দটাই নতুন হবে। যেমন দেখেন কুলি, যেমন দেখেন কুলি, এখন কুলিকে কিন্তু আপনি বলতে পারবেন না কুলিনি, কুলিকা, বুঝতে পারছেন? আপনি বলবেন কি, দেখেন কুলি কামিন, বলেন কুলি কি হবে? কুলি হচ্ছে কামিন, কুলি কি? কুলি হচ্ছে কামিন। যেমন দেখেন সুখ, সুখ কি হবে? সুখ কিন্তু সুখী হবে না, সুখ হবে শাড়ি, বলেন সুখ কি হবে? সুখ হবে শাড়ি। যদি এই শাড়ি না থাকে তাইলে হচ্ছে এই শাড়ি, তবে এই শাড়ি থাকলে এই শাড়ি কিন্তু বেস্ট অ্যান্সার। অভিধানে কিন্তু এই সুখ শব্দের অর্থ হচ্ছে টিয়া পাখি, আর এই সুখ শাড়ি মানে হচ্ছে মানে স্ত্রী টিয়া পাখি, এবং বানানটা কিন্তু এরকম। আর আমাদের ক্লাস 9-10 এর পুরাতন বাংলা ব্যাকরণ বইতে পড়েছিল এরকম। সেই জন্য মনে রাখতে হবে এটা থাকলে বেস্ট অ্যান্সার, এটা থাকলে, এটা না থাকলে ওটা দিক দিতে পারবেন। কথা বুঝতে পারছেন ভাই? আপনি বলছেন সাউন্ড ঠিক আছে, কিন্তু আপনার কানের অবস্থা আর আমার কানের অবস্থা তো এক না। ওয়েট, একটু লাইনে থাকেন। এবার শুনেন, মনে করেন, মনে করেন মাইকের নয়েজ ক্যান্সেলেশনের জন্য আপনারা শুনতেছেন না, মানে স্ট্রিমিয়ার্ডের নয়েজ ক্যান্সেলেশনের জন্য বা মাইকের নয়েজ ক্যান্সেলেশনের জন্য আপনারা শুনতেছেন না, কিন্তু আমি তো মনে করেন শুনতেছি। ব্যাপারটা এমন না যে আলোচনাটা খারাপ, আলোচনাটা অবশ্যই ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো কানে শুনতেছি একটা, পড়াচ্ছি একটা, মাথায় ঢুকতেছে না। আপনারা যদি মনে করেন এক মুভি দেখতেছেন আরেক মুভির ডাব শুনতেছেন, কিছু মাথায় ঢুকবে? মনে করেন দুইটা মোবাইল, এক মুভি আপনি দেখতেছেন ওটার থেকে সাউন্ড আসতেছে, আরেকটা মুভির মানে কি বলতেছে চালায় রাখছেন, ওটার কানে হেডফোন দিয়ে শুনতেছেন, দুইটা মুভির কিছু বুঝতে পারবেন? ব্যাপারটা হচ্ছে এরকম, আমার এখন ওই অবস্থা চলতেছে। আচ্ছা এরপরে আসেন, এরপর হচ্ছে ভিন্ন শব্দযোগী গঠিত স্ত্রীবাচক শব্দটা কি, এটা হচ্ছে দেখালাম। আচ্ছা তাহলে কুলি কামিন সুখ সারি গুরু গুরবি বিদ্যান বিদুষী, এই যে দেখেন কুলি কামিন সুখ সারি, দেন হচ্ছে গুরু, গুরু কিন্তু ব্যাপারটা এরকম না যে গুরুনি বা গুরিকা, গুরু হচ্ছে গুরবি, গুরু এটা কি, গুরু হচ্ছে গুরবি, গুরু কি বলেন, গুরু হচ্ছে গুরবি, বুঝতে পারছেন? আচ্ছা গুরু হচ্ছে গুরবি, গুরু হচ্ছে কি বলেন, গুরু হচ্ছে গুরবি। বিদ্যান বিদুষী, বিদ্যান, বিদ্যান কি হবে? বিদ্যান কিন্তু বিদ্যানই হবে না, বলেন বিদ্যান কি হবে? বিদ্যান হবে বিদুষী, বিদ্যান কি হবে বলেন? বিদ্যান হবে বিদুষী। তাহলে এবার দেখেন কুলি কামিন সুখ সারি গুরু গুরবি বিদ্যান বিদুষী, বিদ্যান বিদুষী, দেন হচ্ছে খান সমা আয়া বাদশাহ বেগম। হ্যাঁ খানসামা হচ্ছে আয়া, আর বাদশাহ হচ্ছে কি বলেন? বাদশাহ হচ্ছে বেগম। খানসামা আয়া বাদশাহ বেগম, বা খানসামা আয়া বাদশাহ বেগম, এই শব্দগুলো কি? এই শব্দগুলো হচ্ছে ভিন্ন শব্দ যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। এগুলো সব হচ্ছে কি বলেন? ভিন্ন শব্দ, অর্থাৎ মূল শব্দের সাথে এদের কোনো মিল নাই, মূল শব্দের সাথে এদেরকে কোনো মিল আমার নাই। আমার কথা কি বুঝতে পারছেন? মূল শব্দের সাথে এদের কোনো মিল নাই। আচ্ছা আচ্ছা পুরুষ স্ত্রীবাচক শব্দটা আমরা শেষ করি, তারপর আমরা ক্লাস শেষ করবো। আগে পুরুষ স্ত্রীবাচক শব্দটা শেষ করি। দেখেন তাহলে এটা হচ্ছে মূল শব্দের সাথে এদের কোনো মিল নাই। এরপর দেখেন বিদেশি স্ত্রীবাচক শব্দ, বিদেশি স্ত্রীবাচক শব্দটা কি খেয়াল করেন। বিদেশি স্ত্রীবাচক শব্দ, বিদেশি স্ত্রীবাচক শব্দ হচ্ছে যে সকল স্ত্রীবাচক শব্দটা মানে বাইরে থেকে আসছে। যেমন কি, যেমন মনে করেন বালেগ, এখন বালেগ শব্দ হচ্ছে বাইরে থেকে আসছে। এখন বালেগ কিন্তু আপনাকে বলতে হবে কি, মানে বালেগি, বালেগানা এরকম বলতে পারবেন না, বালেগিনি এরকম বলতে পারবেন না, বালেগ বালেগা, ঠিক আছে? বালেগ বালেগা, ঠিক আছে? দেন হচ্ছে মর্দ, মর্দ মানে মরদ আর কি, যেটা এই মর্দ হচ্ছে কি, মর্দ জেনানা, মর্দ কি বলেন? মর্দ হচ্ছে জেনানা, ঠিক আছে? তাহলে মর্দ জেনানা, বালেগ বালেগা, মুহতারিম মুহতারিনা, ঠিক আছে? মর্দ জেনানা, মালেক মালেকা, বালেগ বালেগা, মুহতারিম মুহতারিমা, সুলতান সুলতানা, খান খানম, ঠিক আছে? বালেগ বালেগা, দেন হচ্ছে দেন হচ্ছে মর্দ জেনানা, খান খানম, খান কি হবে বলেন? খান খানম, ওকে? मर्द जनाना, बालिग बालेगा, मुहतरीम मुहतरीमा, ओके? मुहतरीम मुहतरीमा, मुहतरीम मुहतरीमा, এগুলো হচ্ছে সব কি বলেন? এগুলো হচ্ছে সব বিদেশি স্ত্রীবাচক শব্দ। এগুলো সব হচ্ছে কি বলেন? বিদেশি স্ত্রীবাচক শব্দ, ঠিক আছে? ওকে ফাইন, এগুলো হচ্ছে সব বিদেশি স্ত্রীবাচক শব্দ। আচ্ছা এরপর হচ্ছে দেখেন
যে সকল স্ত্রীবাচক শব্দের দুইটি করে পুরুষবাচক রূপ রয়েছে, যে সকল স্ত্রীবাচক শব্দের দুইটি করে পুরুষবাচক রূপ রয়েছে, ভালো করে বুঝেন। যে সকল স্ত্রীবাচক শব্দ মানে আমরা এখন বলতেছি এমন কিছু স্ত্রীবাচক শব্দ রয়েছে যে স্ত্রীবাচক শব্দগুলোর দুইটা করে পুরুষবাচক রূপ রয়েছে। মানে শব্দটা স্ত্রীবাচক, শব্দটা স্ত্রীবাচক, কিন্তু স্ত্রীবাচক শব্দ, ঠিক আছে, যার দুটি পুরুষবাচক রূপ রয়েছে, যার দুইটা করে কি রয়েছে, যার দুটি পুরুষবাচক রূপ রয়েছে, যার দুটি কি রয়েছে বলেন, স্ত্রীবাচক শব্দ যার দুটি পুরুষবাচক রূপ রয়েছে, পুরুষবাচক রূপ রয়েছে, স্ত্রীবাচক শব্দ যার দুটি পুরুষবাচক রূপ রয়েছে, বুঝতে পারছেন, যার দুটি পুরুষবাচক রূপ রয়েছে, স্ত্রীবাচক শব্দ যার দুটি পুরুষবাচক রূপ রয়েছে। যেমন কি দেখেন, স্ত্রীবাচক শব্দ যার দুটি পুরুষবাচক রূপ রয়েছে, যেমন আমি যদি বলি দেখেন এই যে ননদ, যেমন মনে করেন ননদ, এখন ননদ এটা কিন্তু আমি ননদ স্ত্রীবাচক শব্দ, এটার পুরুষবাচক রূপ আমি নন্দাই এটাও বলতে পারি, মানে ননদের জামাই, আবার এটাকে আমি ননদের ভাই যেটা মানে দেবর এটাও বলতে পারি, কথা বুঝতে পারছেন। ননদ এটা আমি কি বলতে পারি বলেন, আমি নন্দাইও বলতে পারি আবার দেবরও বলতে পারি, ঠিক আছে, এরকম হতে পারে। এরপর দেখেন ননদ ছাড়া আর কি হতে পারে, আরেকটা হচ্ছে মনে করেন বোন। এখন বোন এটা কিন্তু মনে করেন আমি যদি বলি যে বোনের জামাই যে মানে হলে গিয়া দুলা ভাই, ঠিক আছে, বোন এটা হচ্ছে ভাইও হতে পারে দুলাভাই হতে পারে, তো আমি প্রথমে জামাইটা যেটা সেটাই লিখলাম, দুলাভাই, আবার মনে করেন ভাই সেটাও হতে পারে, কথা বুঝতে পারছেন। তাহলে বোন দুলাভাই হতে পারে, ভাইও হতে পারে, কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, যে স্ত্রীবাচক শব্দগুলোর দুইটা পুরুষবাচক রূপ রয়েছে। এখন আমরা দেখবো যে এমন কিছু পুরুষবাচক শব্দ যার দুইটা করে স্ত্রীবাচক রূপ রয়েছে, অর্থাৎ এতক্ষণ দেখছি স্ত্রীবাচক শব্দ, কিন্তু এখন দেখবো পুরুষবাচক শব্দ, পুরুষবাচক শব্দ, পুরুষবাচক শব্দ কিন্তু যার দুটি স্ত্রীবাচক রূপ রয়েছে, ঠিক আছে, যার দুটি স্ত্রীবাচক রূপ রয়েছে, যার দুটি স্ত্রীবাচক রূপ রয়েছে, যার দুটি স্ত্রীবাচক রূপ আছে, স্ত্রীবাচক রূপ আছে, পুরুষবাচক শব্দ যার দুটি স্ত্রীবাচক রূপ রয়েছে। যেমন কি, যেমন দেখেন আমি যদি বলি ভাই, এখন ভাই এটা কিন্তু দেখেন ভাইয়ের স্ত্রী অর্থাৎ ভাবি এটাও হয়, আবার মনে করেন ভাইয়ের বোন অর্থাৎ মানে বোন, ঠিক আছে, এটাও হয়, তাহলে ভাবিও হয় বোনও হয়। আচ্ছা আমি যদি বলি শিক্ষক, তাহলে শিক্ষকের ক্ষেত্রে খেয়াল করেন আমি কিন্তু ভাই শিক্ষকের স্ত্রী যেটা অর্থাৎ শিক্ষক পত্নী এটাও বলতে পারি, শিক্ষক পত্নী এটাও বলতে পারি, আবার মনে করেন শিক্ষয়িত্রী বা শিক্ষিকা এটাও বলতে পারি, শিক্ষিকা বা শিক্ষয়িত্রী এটাও বলতে পারি, ঠিক আছে। এরকম মনে করেন আমি যদি বলি কি, আচ্ছা এরকম মনে করেন আমি যদি বলি দেবর, তাহলে দেবর কিন্তু ননদ হয়, দেখেন দেবর কি, দেবরের কিন্তু স্ত্রীবাচক শব্দটা কি, দেবর স্ত্রীবাচক শব্দ কি, মানে দেবরের ওয়াইফ যাকে বলে, দেবরের ওয়াইফকে বলা হচ্ছে যা, ঠিক আছে, আবার দেবরের বোন যদি হয় তাহলে সেটা হবে কি, সেটা হচ্ছে। তাই এরকম কিছু পুরুষবাচক শব্দ এখানে দেওয়া আছে, যে পুরুষবাচক শব্দগুলোর দুইটা করে স্ত্রীবাচক রূপ রয়েছে, ঠিক আছে। যেমন কি, যেমন দেখেন আচার্য, আচার যাও হতে পারে, আবার আচার জানি এটাও হতে পারে, আবার দেখেন বন্ধু বান্ধবীও হতে পারে, বাবার বন্ধু পত্নী এটাও হতে পারে, আবার মনে করেন ঘোষ যাও হতে পারে, ঘোষ জায়াও হতে পারে। এরপর দেখেন দাদা দিদিও হতে পারে, বৌদিও হতে পারে। এরপর হচ্ছে বর হচ্ছে বধূ হতে পারে, আবার বর কনেও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ভাই বধূ আর কনে কি আলাদা? উত্তর হচ্ছে ইয়েস। মনে রাখবেন কনে মানে বোঝায় অবিবাহিত মেয়ে, ঠিক আছে, আর বধূ মানে বোঝায় কি, যার বিয়ে হয়ে গেছে সেটা। এবং এই জন্য বিয়ের কার্ডে দেখবেন সবসময় লেখে কনে পক্ষ, বিয়ের কার্ডে কিন্তু কখনো লেখে না বধূ পক্ষ। কেন লেখে না? কারণ তখনও বিয়ে হয় নাই, কথা বুঝতে পারছেন। তখন লেখে কি, লেখে হচ্ছে কনে। কনে মানে কি, কনে মানে অবিবাহিত মেয়ে যে সে। কনসেপ্টটা কি ক্লিয়ার? কনে দেখতে যায়, বউ দেখতে যায় না। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে ফাইন। এরপর দেখেন, এরপর হচ্ছে শূদ্র। শূদ্র হচ্ছে শূদ্রাও হতে পারে, আবার শূদ্রানী এটাও হতে পারে। বোথ অফ দেম দুইটাই রাইট। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা একজন লেখছে স্যার জামাইয়ের ক্ষেত্রে তো বউ হয় আবার শালিও হয়। হয়, আপনি যদি বউয়ের সাথে শালির সাথে শালির জামাইও কেউ নিতে পারেন, বউ শালির জামাই, ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার করছি। এবার দেখেন এরপর হচ্ছে কি, সংস্কৃত ভাষায় স্ত্রীবাচক শব্দের এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট। সংস্কৃত ভাষায় স্ত্রীবাচক শব্দের বিশেষণটা কি হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম, ভালো করে খেয়াল করেন। দেখেন ব্যাপারটা হচ্ছে সংস্কৃত ভাষায়, খেয়াল করেন, সংস্কৃত ভাষায়
সংস্কৃত ভাষার ক্ষেত্রে মনে রাখবেন পুরুষবাচক শব্দের বিশেষণ, পুরুষ শব্দের বিন এটা পুরুষই হবে, পুরুষবাচক শব্দের বিন এটা কি হবে, এটা পুরুষবাচকই হবে। কিন্তু স্ত্রীবাচক শব্দের বিন ঠিক আছে, এটা কি হবে, এটাও স্ত্রীবাচক হবে, এটাও কি বাচক হবে, এটা স্ত্রীবাচক হবে। কোথায়? সংস্কৃত ভাষার ক্ষেত্রে। কিন্তু যদি অতৎসম শব্দ হয়, তাহলে অতৎসম শব্দের ক্ষেত্রে তখন কি হবে, এখানে আমার কথা আছে। অতৎসম শব্দের ক্ষেত্রে কি হবে, অতৎসম শব্দের ক্ষেত্রে যদি শব্দটা কি হয়, যদি শব্দটা পুরুষবাচক শব্দ হয় তাহলে শব্দটা বিশেষণটা পুরুষবাচক কি হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। আর যদি শব্দটা স্ত্রীবাচক শব্দ হয়, তাহলে স্ত্রীবাচক শব্দের শেষে কি হবে, স্ত্রীবাচক শব্দের শেষের যে মানে বিশেষণটা, এই বিশেষণটা তখন আর স্ত্রীবাচক হবে না, তখন হবে পুরুষবাচক। তখন কি বাচক হবে, তখন পুরুষবাচক হবে। মানে কি ভাই? আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে বলি, এই যে আমরা বলি না সুন্দরী মেয়ে, এটা কিন্তু ভুল। মনে রাখবেন সুন্দরী নারী এটা রাইট, কিন্তু সুন্দরী মেয়ে এটা ভুল। প্রশ্ন হচ্ছে ভাই সুন্দরী নারী যদি রাইট হয় তাহলে সুন্দরী মেয়ে কেন ভুল? মেয়ের ক্ষেত্রে কি সুন্দরী বলা যাবে না? মেয়ে কি সুন্দর? এখন প্রশ্ন হচ্ছে ইয়েস, মেয়ে সুন্দর, মেয়ের ক্ষেত্রে সুন্দরী বলা যাবে না, কেন বলা যাবে না? এই লজিকটাই হচ্ছে এখানে। দেখেন ব্যাপারটা হচ্ছে পুরুষবাচক শব্দের বিশেষণ নিয়ে কোনো ঝামেলা নাই, পুরুষবাচক শব্দের বিশেষণ অল টাইম পুরুষবাচক। কিন্তু স্ত্রীবাচক শব্দের বিশেষণ, এটা শব্দটা যদি সংস্কৃত হয় তাহলে বিশেষণটা স্ত্রীবাচকই হবে। কিন্তু স্ত্রীবাচক শব্দের বিশেষণটা যদি মানে শব্দটা যদি অতৎসম হয়, অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি বর্ণ যে কোনো শব্দ হয়, তাইলে তখন বিশেষণটা কি বাচক হবে, পুরুষবাচক হবে। যেমন আমি যদি বলি পাগল ছেলে, পাগলি মেয়ে হবে না, পাগল মেয়েই হবে। কারণ মেয়ে শব্দটা কি অতৎসম শব্দ, মেয়ে শব্দটা কি শব্দ বলেন, অতৎসম শব্দ। তাহলে অতৎসম শব্দ যদি যেহেতু, তার মানে পুরুষবাচক শব্দটা কি হবে, মানে বিশেষণটা কি হবে, বিশেষণটা পুরুষবাচক হবে, তার মানে পাগলি মেয়ে হবে না, পাগল মেয়ে হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? ভাই রিটেন ক্লাস নেন ভাই, আমাদের এই সেকেন্ড পেপারের ক্লাস শেষ হলে আমরা রিটেন ক্লাস নিব যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছেন। তাহলে এবার জিনিসটা কি ক্লিয়ার বুঝছেন? অতৎসম শব্দের ক্ষেত্রে সেটা কি হবে, বিশেষণটা পুরুষবাচক হবে। আশা করি এই পেপারটা বুঝতে পারছেন। এটাই আপনাকে এখানে ছকের মাধ্যমে আমি বুঝাইছি বিস্তারিত লিখে, আবার এখানে একটা কিউআর কোডও দিছি। এই যে ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটাই অনেক ডিটেলস আলোচনা করে মানে ইউটিউবে অনেকগুলো উদাহরণ দিয়ে বুঝাইছি আর কি। বাট বেসিক থিম এটাই, এটা দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে দেখেন উভয় লিঙ্গ নিয়ে একটা ঝামেলা আছে। উভয় লিঙ্গের ব্যাপারটা কি দেখেন, উভয় লিঙ্গের ব্যাপারটা হচ্ছে মনে রাখবেন পদবী এটা সবসময় উভয় লিঙ্গ হবে। পদবী কি হবে, যেমন রাষ্ট্রপতি, বিচারপতি, সেনাপতি, এগুলা কি পদবী সবসময় উভয় লিঙ্গ হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা যখন নিত্য পুরুষবাচক শব্দ পড়ি, নিত্য পুরুষবাচক শব্দের মধ্যে তো আমরা অনেকগুলো পদবীর কথা পড়ছিলাম। নিত্য পুরুষবাচক শব্দের মধ্যে আমরা অনেকগুলো পদবীর কথা বলছি, যেমন যোদ্ধা, বিচারপতি, রাষ্ট্রপতি, সেনাপতি, এগুলো তো পদবীর নাম। তাহলে পদবী যদি উভয় লিঙ্গ হয় তাহলে এখানে ভাই এটা আমরা মানে জিনিসটা বুঝলাম না। পদবী যদি উভয় লিঙ্গ হয় তাহলে রাষ্ট্রপতি, সেনাপতি এগুলো কি, দেখেন এখানে একটা হেডলাইন দেওয়া আছে বইয়ের মধ্যে, রাষ্ট্রপতি, সেনাপতি, বিচারপতি এগুলা কি নিত্য স্ত্রীবাচক, নিত্য পুরুষবাচক শব্দ নাকি উভয় লিঙ্গ, এটা নিয়ে একটা হেডলাইন দেওয়া আছে। এখন এটা দুইটা এমসিকিউর মাধ্যমে আমি জিনিসটা ক্লিয়ার করছি। দেখেন একটা এমসিকিউ দিছি ডাইরেক্ট এরকম, একটা এমসিকিউ ডাইরেক্ট এরকম আছে যে রাষ্ট্রপতি কোন লিঙ্গ। একটা এমসিকিউ কি আছে বলেন, একটা এমসিকিউ আছে হচ্ছে রাষ্ট্রপতি কোন লিঙ্গ, রাষ্ট্রপতি কোন লিঙ্গ। একটা হচ্ছে এরকম যে রাষ্ট্রপতি কোন লিঙ্গ, অপশন এ বি সি ডি, বুঝেন, অপশন এ বি সি ডি, রাষ্ট্রপতি কোন লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লিবলিঙ্গ। একটা হচ্ছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গ আর ক্লিবলিঙ্গ, এটা হচ্ছে কি রাষ্ট্রপতি কোন লিঙ্গ। আরেকটা প্রশ্ন আছে যে নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ, নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য পুরুষবাচক শব্দ, নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ। এখানে অপশন কি কি দেওয়া আছে, এখানে অপশন দেওয়া আছে হচ্ছে ভিখারি, কবি, রাষ্ট্রপতি, বর্ষিয়ান। ভিখারি, কবি, রাষ্ট্রপতি, বর্ষিয়ান। ওকে দেখেন ভিখারি,
কবি, ভিখারি, কবি, রাষ্ট্রপতি, বর্ষিয়ান। ভিখারি, কবি, রাষ্ট্রপতি, বর্ষিয়ান। রাষ্ট্রপতি, বর্ষিয়ান, এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। ঠিক আছে, রাষ্ট্রপতি হচ্ছে কোন লিঙ্গ? রাষ্ট্রপতি হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ নাকি উভয় লিঙ্গ? আবার এই ক্ষেত্রে এটা যদি এখন দেখেন রাষ্ট্রপতি কোন লিঙ্গ, আমরা বলতেছি পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লিবলিঙ্গ। এদের মধ্যে রাষ্ট্রপতি দ্বারা যেহেতু দুইটাকেই বোঝায়। এই যে বিচারপতি, বাংলাদেশের বিচারপতিকে শিরিন শারমিন ছিল, তাই না? তো শিরিন শারমিন উনি কি বিচারপতি ছিল না? তাহলে বিচারপতি যে ছিল, মহামান্য বিচারপতি যিনি ছিলেন, তো তারপর হচ্ছে মনে করেন এই যে প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা, মহিলা। এখন ওনার নাম কি তাহলে প্রধানমন্ত্রী বা মন্ত্রিকা? না। তাহলে প্রধানমন্ত্রী ওয়ার্ডটা দ্বারা কিন্তু একটা নিত্য পুরুষবাচক শব্দ বোঝায়, আবার এটা একটা পদবীর নাম। সেই লজিকে এটাকে আমরা কি বলবো? উভয় লিঙ্গ বলবো। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে এই প্রশ্নের প্রেক্ষাপটে যখন বলবে যে স্পেসিফিক এটা কোন লিঙ্গ, তখন এটা দেখাবে হচ্ছে উভয় লিঙ্গ। কিন্তু যদি বলে এরকম কোশ্চেন যে নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ, তখন দেখবেন যে এই যে ভিখারি, ভিখারি শব্দটা কিন্তু মনে করেন এটা স্ত্রীবাচক রূপ আছে, ভিখারিনী। কবি, মহিলা কবি। বর্ষিয়ান, বর্ষীয়সী। তার মানে এখানে একমাত্র রাষ্ট্রপতি, যেটার কিন্তু কি হয় বলেন, যেটার হচ্ছে কোনো স্ত্রীবাচক রূপ হয় না, অর্থাৎ রাষ্ট্রপতি আপনি বলতে পারবেন না। সো ওই লজিকে এটাকে আপনি নিত্য পুরুষবাচক শব্দ বলতে পারবেন। তার মানে এখানে কারেন্ট আছে কি, রাষ্ট্রপতি নিত্য পুরুষবাচক শব্দ। তার মানে সহজ কথা, রাষ্ট্রপতি এটা উভয় লিঙ্গ হয়, নিত্য পুরুষবাচক শব্দ হয়। অপশনের উপর বেস করে আপনাকে উত্তর নির্বাচন করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? একজন লিখছে আমি ভালোভাবে বুঝিনি। ভাই আমি আপনাকে আবার বুঝাই। ব্যাপারটা হচ্ছে কোন শব্দ, এটা যদি মানে উভয় লিঙ্গের যতগুলো শব্দ আছে, উভয় লিঙ্গের যতগুলো শব্দ আছে, এই শব্দগুলোর মধ্যে যে পদবীর নামগুলো আছে, এই পদবীর নামগুলা নিত্য পুরুষবাচক হয়, আবার উভয় লিঙ্গ হয়। এখন কখন বুঝবেন এটা উভয় লিঙ্গ দাগাবেন নাকি কখন নিত্য পুরুষবাচক শব্দ দাগাবেন, এটা বুঝবেন কেমন? যদি স্পেসিফিক শব্দটা দিয়ে বলে যে এটা কোন লিঙ্গ, তাহলে দেখাবেন উভয় লিঙ্গ। আর যদি বলে নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ, তখন যদি ওই মানে পদবীর পদটা থাকে, সেক্ষেত্রে সেটাকে ওই পদবীর পদটাকে দাগাইতে হবে। কথা বুঝতে পারছেন? তার মানে দুইটাই কারেক্ট। অপশনের উপর বেস করে অ্যান্সার নির্বাচন করতে হবে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে দুটো পয়েন্ট আছে এমনিতে 14-15 এবং 15 নম্বর পয়েন্টটা পড়ার পরে 16 নম্বরে সুকেশ, সুকেশার একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা একটু পড়বেন। কারণ আপনারা সবাই জানেন যে সুকেশ শব্দটা দ্বারা পুরুষ বোঝায়, আর সুকেশা, সুকেশী বা সুকেশিনী তিনটাই স্ত্রীবাচক বোঝায়। এই কথাটা কিন্তু 100% ভুল, এবং এটা অভিধানের ছবি সহ, পৃষ্ঠা নম্বর সহ, রেফারেন্স দিয়ে আমি এখানে বুঝিয়ে দিয়েছি যে অভিধানে এটা দ্বারা কি বোঝানো হয়েছে। সুকেশ এর স্ত্রীবাচক রূপ বলা হয়েছে সুকেশা, আর সুকেশী এটাকে বলা হয়েছে পুরুষবাচক শব্দ, যার স্ত্রীবাচক শব্দ হচ্ছে সুকেশিনী। আশা করি ক্লিয়ার। সেই জন্য সুকেশ, সুকেশা পুরুষ স্ত্রী, সুকেশী, সুকেশিনী পুরুষ স্ত্রী। কনসেপ্ট ক্লিয়ার? মোট কথা সুকেশী এটা পুরুষবাচক শব্দ। আমি সুন্দর করে এখানে ব্যাখ্যা করে জিনিসটা বুঝাইছি। এরপরে গুরুত্বপূর্ণ কিছু পুরুষ স্ত্রীবাচক শব্দ দেওয়া আছে, এটা নিজেরা পড়বেন। এরপরে দেওয়া আছে প্র্যাকটিস। আল্লাহর হস্তে প্র্যাকটিস গুলো গদবাধা ঠাড়া মুখস্থ না করে জিনিসগুলো বুঝে বুঝে যেভাবে দেওয়া আছে এভাবে একটু পড়েন। কারণ এখানে অনেক কিছু আপনার কাছে পেশ লাগতে পারে, এবং এই জন্য ব্যাখ্যা সহকারে, অভিধানের রেফারেন্স সহকারে জিনিসটা এখানে দেওয়া আছে। এগুলো একটু আল্লাহর হস্তে যেভাবে দেওয়া আছে এভাবে পড়েন, আশা করি আর কোনো ঝামেলা হবে না। কনসেপ্টটা কি ক্লিয়ার? তৎসম শব্দের নিয়মের বাইরেও কত শত শত তৎসম শব্দ আছে, ওইগুলো চিনতে পারি না। হ্যাঁ, এটা সত্য। তবে ম্যাক্সিমাম ওয়ার্ড প্র্যাকটিস করতে করতে আশা করি মোটামুটি অনেকটা ইয়ার মধ্যে চলে আসবে। ওটাকে কি বলে, আত্মর, ওটাকে কি বলে, ভান্ডারের মধ্যে চলে আসবে। এখন আপনি যদি মানে নিয়মের বাইরেও অনেক শব্দ, যেমন আকাশ, এটা কিন্তু নিত্য, স্যার এটা কিন্তু তৎসম শব্দ। এখন আপনি বলতে পারেন স্যার আকাশ তৎসম শব্দ হওয়ার পেছনে মানে কোনো না কোনো ভাবে মিলানো যায় আসলে। যেমন দেখেন আকাশ হচ্ছে যে গ্রহ নক্ষত্র সম্পর্কিত তথ্য, আকাশ। ঠিক আছে, এখন আমি যদি বলি নারিকেল, এটাও তৎসম শব্দ। নারিকেলের মধ্যে কি আছে, র আছে, এই জন্য তৎসম শব্দ। মানে চাইলে বিভিন্ন ভাবে মেলানো যায় তৎসমের মধ্যে। কিন্তু মোস্ট অফ দ্য কেস আমরা যে নিয়মগুলো শিখেছি তৎসম শব্দ শেখার, ওগুলো দিয়ে ম্যাক্সিমাম হয়। দুই একটা কেসে এরকম প্রবলেম হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে বাকি অপশনগুলো দেখে মাইনাস থিওরিতে নির্বাচন করতে হবে কোনটা বেস্ট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা হচ্ছে সংখ্যাবাচক শব্দটা পড়ছি, সরি পুরুষবাচক পুরুষ স্ত্রীবাচক শব্দটা পড়ছি।
এমনিতেই টপিকটা একটু বড়, তারপরে ভাবছিলাম হচ্ছে উচ্চারণ টপিকটা নিয়ে আলোচনা করব, কিন্তু উচ্চারণ টপিকের ভিতরে কনসেন্ট্রেশন দিতে গেলে বিশ্বাস করেন ভাই আমার কান একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমি এই জন্য আজকে ক্লাসটা না নিই, আমি আগামীকালকে নিই উচ্চারণ টপিকটা, আর বাকি যে দুটা ছিল এই দুটা হচ্ছে আগামীকালকে নিই, ঠিক আছে? ভাবছিলাম আজকে শেষ করে দিব, কিন্তু উচ্চারণ আর বাকিটা সেটা হচ্ছে আগামীকালকে নেই। প্রচুর সাউন্ড হচ্ছে আমার এখানে, বুঝতে পারছেন? আশা করি গতকালকে এই মাহফিলটা ছিল, আজকেও ছিল, আশা করি মাহফিল যদি 2 দিনের হয় তাহলে তো হয়তোবা আজকেই শেষ, আর যদি আগামীকালকেও হয় তাহলে কিছু করার নাই, তাহলে কালকের দিনটাও একটু আমাদের কষ্ট করতে হবে। ওকে ফাইন, তাহলে ভাই আজকের মধ্যে এখানে ইতি করলাম, ঠিক আছে? আর আমি ক্লাসগুলো একটু করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই।